ভাইয়া, তুমি আমাকে বিয়ে করবে? আমি তোমার সব কাজ করে দেব। তোমার প্যান্ট ধুয়ে দেব, তোমার খাবার বেড়ে দেব, তোমার মাথা টিপে দেব, আর তোমাকে অনেক ভালোবাসবো। সব কিছু করব। তুমি আমাকে বিয়ে করবে? পরন্ত বিকেলে নদীর পাড়ে বসে নদীর অপরূপ দৃশ্য দেখছিল। তখনই পেছন থেকে একটা বাচ্চা কণ্ঠের মেয়ে কথাগুলো বলে উঠল। পেছনে তাকিয়ে দেখে মুগ্ধর চাচাতো বোন পুতুল, বয়স 7, 3য় শ্রেণীতে পড়ে। এই বয়সেই প্রচন্ড ইচড়ে পাকা হয়েছে, সবসময় মুগ্ধর পেছনে ঘুরঘুর করে এবং ভালোবাসার কথা বলে। এটা তাদের পরিবারের সবাই জানে। পুতুল এমন পাগলামি দেখে কেউ কিচ্ছু বলে না, কারণ সে মুগ্ধর ছোট চাচা চাচির একমাত্র মেয়ে। অনেক সাধনার পর পুতুলকে পেয়েছে তারা, এবং পুতুলের মুগ্ধের মা বাবাও অনেক আদরের, বলা যায় মুগ্ধর থেকেও বেশি প্রিয় সে। মুগ্ধ ও পিচ্ছিটাকে কম ভালোবাসে না, যখন যা আবদার করে তখন তাই করে। সবাই পিচ্ছিটার এমন পাগলামিগুলো মজা ভেবে উড়িয়ে দেয়। সবাই ভাবে বড় হয়ে গেলে আর এমন পাগলামি করবে না। তবে ওর এমন পাগলামির পিছনে হয়তোবা দোষী মুগ্ধ নিজেই, কারণ তাদের যৌথ পরিবার। মুগ্ধর বাবা এবং ছোট চাচা 2 ভাই, তারা বেঁচে আছে শুধু দাদি। পুতুলের যখন জন্ম হয় তখন ওকে মুগ্ধ শখের বর্ষবর্তী হয়ে কোলে নিয়েছিল। তখন মুগ্ধ ক্লাস 3তে পড়ে। ছোট বাচ্চাদের সবাই আদর করে, এটাই স্বাভাবিক। মুগ্ধ তার বিকল্প নয়। মুগ্ধ প্রথমে পুতুলের কপালে একটা চুমু খায়, সঙ্গে সঙ্গে পিচ্ছিটা নড়ে চড়ে উঠল। হয়তোবা ভালোবাসার প্রথম পরশ পেয়েছিল মুগ্ধর, তাই কেঁপে উঠেছিল। তারপর যখন ওর গালে চুমু খেতে যাবে তখনই ওর মুখটা ঘুরিয়ে নেয় এবং তার ঠোঁটে মুগ্ধর ঠোঁট লেগে যায়। ঠিক সেই সময় থেকেই মেয়েটা মুগ্ধর পিছনে লেগে আছে। হয়তো বাঁধনটা সেখানেই বেঁধে দিয়েছে উপর থেকে। জন্ম হওয়ার পর থেকেই পিচ্ছিটা খুব কাঁদছিল, কিন্তু যখন মুগ্ধর ঠোঁটের স্পর্শ পেল ঠিক তখনই কেন জানি না একদম কান্না বন্ধ এবং খিলখিল করে হাসতে লাগলো। সবাই এটা দেখে অবাক হয়েছিল বটে, কিন্তু মুগ্ধ সেদিন অনেকটা খুশি হয়েছিল। যেটা একজন মা করতে পারলো না, মুগ্ধ সেটা করে দেখিয়েছে। দাঁত ছিল না, তবুও তার হাসি অনবদ্য। পিচ্ছিটা দেখতে ছোট থেকেই একদম পুতুলের মতো, তাই মুগ্ধ পিচ্ছিটাকে পুতুল বউ বলে ডাকে। সবাই ওকে পুতুল বলে আর মুগ্ধ তাকে পুতুল বউ বলে। মুগ্ধ পুতুলের হাত একটু শক্ত করে ধরে কাছে টেনে বসালো। দুধে আলতা গায়ের রং, তাই একটু ছোঁয়া পেতেই সাদা জায়গা লাল হয়ে গেছে। ওর কানটা একটু টেনে দিয়ে বলল, এই ইসরে পাকা, তুই কি কখনো ঠিক হবি না? সব সময় এত পাকা পাকা কথা বলিস কেন? পড়ালেখা শেষ করে বিয়ের উপযুক্ত হয়ে বিয়ের কথা বলবি। পিচ্ছিটা মুগ্ধর কাছে আরো একটু চেপে বসলো। আমি পড়াশোনা শেষ করলে তুমি আমাকে বিয়ে করবে? মহা মুশকিলে পড়লো তো, এতো দেখে শুধু তাকেই বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বিয়ে করব, তবে আগে তুই বড় হয়ে বিয়ের উপযুক্ত হবি তারপর। পিচ্ছিটা ইয়াহু বলে চিৎকার করে ঠাস করে মুগ্ধর গালে একটা চুমু খেয়ে বাড়ির দিকে দৌড় লাগালো। কি সাংঘাতিক মেরে বাবা! ইচ্ছে করছে এখনই ওকে ধরে দুঘা লাগিয়ে দিই। পরক্ষণেই ওর তিরিং বিরিং করে লাফিয়ে দৌড়ানো দেখে মুগ্ধর মুখে হাসি ফুটে উঠলো। পিচ্ছিটাকে মারামারি নিয়েও যত মুশকিল, কাউকে ওর গায়ে হাত লাগাতে দেয় না। এমনকি পুতুলের মা বাবাও পুতুলকে মারার সাহস পায় না মুগ্ধর ভয়ে, কারণ পুতুলকে শুধু মুগ্ধ একাই মারে, আর কাউকে মারতে দেয় না। মনে হয় পুতুল তার নিজের সম্পত্তি, তাই মুগ্ধ একাই ওর উপর অধিকার খাটাতে পারে, আর কেউ পারে না। মুগ্ধর এমন কাণ্ড দেখে সবাই শুধু হাসে। পুতুলকে যখন তার মা মারতো তখন প্রচন্ড রেগে যেত, সেই থেকে আর চাচি পুতুলের গায়ে হাত তোলে না। সন্ধ্যার দিকে বাড়ি ফিরলো, চাচিকে দেখলো রান্নাঘরে, হয়তো চা নাস্তা বানাচ্ছে। মুগ্ধ চাচির দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করলো, ছোট মা, পুতুল বউ কোথায়? ওহো মুগ্ধ বাবা, তুই এসেছিস। ঘরে গিয়ে দেখ, টিভিতে কার্টুন দেখছে। মুগ্ধ কপট রাগ দেখিয়ে বলল, এটা কি তার টিভি দেখার সময়? তুমি ওকে পড়তে বসাওনি কেন? আমার কি সেই সাধ্য আছে যে ওকে পড়তে বসাবো? একমাত্র তুই পারিস। দাঁড়াও, ওর কান দুটো আমি মলে দিচ্ছি। এই বলে মুগ্ধ ছোট চাচা চাচির ঘরে গেল। ঘরে গিয়ে তো মুগ্ধ অবাক, কারণ পুতুল টিভি না দেখে বই নিয়ে পড়তে বসেছে। হয়তো মুগ্ধের উপস্থিতি টের পেয়েছে। মেয়েটা মুগ্ধকে প্রচন্ড ভয় পায়। পুতুল মুগ্ধকে দেখে আহ্লাদী কণ্ঠে বলল, ভাইয়া, আমার জন্য চকলেট নিয়ে এসেছো? পিচ্ছিটার সব আবদারগুলোর মধ্যে অন্যতম একটা আবদার হলো তার চকলেট চাই। পড়া শেষ করে রাতের ডিনারের পর চকলেট পাবি। তুই পড়তে থাক, আমি হাত মুখ ধুয়ে আসছি। এই বলে মুগ্ধ তার রুমে এসে হাত মুখ ধুয়ে নিল। তারপর আবার ছোট চাচির ঘরে গেল বই নিয়ে। মুগ্ধও পড়ে এবং পিচ্ছিটাকেও পড়ায়। মুগ্ধ এবার 9ম শ্রেণীতে পড়ে। মুগ্ধ গিয়ে পড়ার টেবিলে বসলো। পিচ্ছিটাও সুরসুর করে মুগ্ধর কাছে আসলো। পুতুল বউ, তোকে কালকে একটা কবিতা মুখস্থ করতে বলেছিলাম না, মুখস্থ হয়েছে? পিচ্ছিটা মাথা বাঁকিয়ে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া, মুখস্থ হয়েছে।
তাহলে এখন সেটা না দেখে খাতায় লিখে দে আমাকে। ঠিক আছে ভাইয়া। পিচ্ছিটাকে কবিতা লিখতে দিয়ে মুগ্ধ অঙ্ক কষতে লাগলো, কিন্তু কিছুতেই অঙ্কটা সমাধান করতে পারছে না। খানিকক্ষণ পর মুগ্ধর মা আর ছোট মা নাস্তা নিয়ে আসলো। ছোট মাকে দেখার সঙ্গে সঙ্গে বলল, দেখো না ছোট মা, আমি কিছুতেই অঙ্কটা মেলাতে পারছি না, একটু বুঝিয়ে দাও না। মুগ্ধর ছোট চাচি মাস্টার্স কমপ্লিট করেছে আর মুগ্ধর মা সামান্য একজন ইন্টার পাস, কিন্তু মুগ্ধর ছোট চাচি কখনো তার মাকে শিক্ষা নিয়ে খোটা দেয়নি, সবসময় বড় বোনের মতোই সম্মান করে। এতেই বোঝা যায় সে একজন সুশিক্ষিত। তাদের সমাজে এমন হাজারো মানুষ আছে যারা নিজের থেকে স্বল্প শিক্ষিত মানুষদেরকে অপমান করে। মুখে মুখে অপমান না করলেও ব্যবহারে বুঝিয়ে দেয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা মানুষকে শিক্ষিত করে তোলে, কিন্তু অমানুষকে মানুষ করতে পারে না। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হওয়াটাও জরুরি। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে আপনি একটা মানুষকে মূর্খ বলতে পারেন না, বরং মূর্খ হচ্ছে তারাই যারা শিক্ষা এবং শিক্ষিতদের মূল্য দিতে জানে না। চাচি মুগ্ধর কাছে এসে টেবিলে নাস্তা রেখে মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, আগে নাস্তাটা করে নাও দুজন, তারপর বুঝিয়ে দিচ্ছি। তারপর তারা দুজনে নাস্তা করলো আর তাদের দুই মা বসে গল্প করলো। তাদের কাহিনীগুলো অনেক মজার। ছোট মা মুগ্ধকে পড়ায় আর মুগ্ধর পিচ্ছিকে পড়ায়। নাস্তা শেষ করার পর ছোট মা মুগ্ধকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে রান্না করতে চলে গেল। তারা পড়াশোনা করতে লাগলো আর ওদিকে তাদের দুই মা রান্না করতে লাগলো। পড়া শেষ করে পিচ্ছিটাকে ড্রয়িং রুমে নিয়ে গেল। সেখানে মুগ্ধর বাবা এবং চাচু খোশ গল্পে মেতে রয়েছে। চাচু একজন ব্যাংকার আর মুগ্ধর বাবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দুজন গিয়ে তাদের পাশে বসলো। বাবা পিচ্ছিটাকে কোলে তুলে নিল। তোমাদের পড়া শেষ হলো মামুনি? পিচ্ছিটা একটা ভুবন ভোলানো হাসি দিয়ে উত্তর দিল, হ্যাঁ বড় বাবা, আমার পড়া শেষ হয়েছে। জানো বড় বাবা আজ কি হয়েছে? কই না তো মামুনি, তুমি বলো কি হয়েছে। আজ ভাইয়াকে পড়া ধরেছিলাম, ভাইয়া পারেনি, কিন্তু আমি পেরেছি। হুম। পিচ্ছিটা কথাটা বলে সে কি হাসি। ওর তালে তালে মুগ্ধর চাচু এবং বাবাও হেসে দেয়। মেয়েটা সবসময় চালাকি করার চিন্তায় থাকে। চাচু মুগ্ধকে জিজ্ঞেস করে, তা বাবা মুগ্ধ, তোমার পড়ালেখা কেমন চলছে? মুগ্ধ মিষ্টি হাসি দিয়ে বলল, ভালো। মুগ্ধ তার বাবাকে বলল, বাবা, আমার খাতা শেষ হয়ে গেছে, কিছু টাকা দাও, কাল আমি খাতা এবং ডায়েরি কিনবো। বাবা বলল, আচ্ছা, কাল সকালে তোমার মায়ের কাছে নিও। এভাবে তারা চারজন মিলে আড্ডা দিল খানিকক্ষণ। তারপর মায়ের ডাক পড়লো খাওয়ার জন্য। সবাই খাবার টেবিলে গিয়ে বসলো। খাবার খেতে খেতে পিচ্ছিটা হঠাৎ বলে ওঠে, মা তুমি জানো ভাইয়া আমাকে আজ কি বলেছে? পুতুলের কথা শুনে মুগ্ধ বিষম খেলো। কি না কি বলে প্যাঁচ লাগিয়ে দে। কে জানে, মেয়েটা মাঝে মাঝে এমন কথা বলে ওর কথা শুনে হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়। এখন না জানি কি বলে, সেই ভয়ে গলায় ভাত আটকে গেল। কোনো মতে পানি খেয়ে ভাতটা নামিয়ে নিল। মুগ্ধ চোখ পাকিয়ে পুতুলের দিকে তাকালো। ছোট মা বলল, কি বলেছে? পুতুল খাওয়া বন্ধ করে বলল, ভাইয়া আজ বিকেলে নদীর পাড়ে বলেছিল, আমি সেখানে গিয়ে বললাম ভাইয়া তুমি আমাকে বিয়ে করবে, আমি তোমার প্যান্ট ধুয়ে দেব, তোমার খাবার বেড়ে দেব, তোমার সব কাজ করব। তখন ভাইয়া কি বললো জানো? সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে পুতুলের দিকে। মুগ্ধর তো চোখ বেরিয়ে আসার উপক্রম। তারপর ও নিজেই বলতে শুরু করলো, তখন ভাইয়া বলে আমি পড়াশোনা শেষ করে বড় হব, তারপর ভাই আমাকে বিয়ে করবে। পুতুলের কথা শুনে সবাই হেসে দেয়। মা পুতুলকে কোলে নিয়ে বলে, তোমার ভাইয়া একদম ঠিক বলেছে মামুনি, তুমি আগে পড়ালেখা শেষ করে বড় হও, তারপর তোমার ভাইয়ার সাথে তোমার বিয়ে দিব, কেমন? পুতুল শুধু মাথা নাড়লো। মেয়েটা এ বয়সে বিয়ে নিয়ে এত পাকা পাকা কথা বলে, না জানি বড় হলে কি করে। এ তো মুগ্ধকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে। ছোট মা পুতুলের কান টেনে দিয়ে বলল, খুব পেকে গেছো তাই না? এবার পাকা পাকা কথা বন্ধ করে খেয়ে নাও চুপচাপ। তারপর সবাই মিলে খাওয়া শেষ করলো। খাওয়া শেষ করে পিচ্ছিটার হাতে দুটো চকলেট দিয়ে ঘুমোতে গেল। পিচ্ছিটাও ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মুগ্ধ মায়ের কাছে টাকা নিয়ে খাতা এবং ডায়েরি কিনতে গেল। খাতা কিনতে প্রায় হাফ কিলোমিটার যেতে হয়। সাইকেল নিয়ে তাড়াতাড়ি গেল, কিন্তু পিচ্ছিটা যে এমন একটা কাণ্ড করবে ভাবতে পারেনি। খাতা এবং ডায়েরি মুগ্ধর পড়ার টেবিলে রেখে গিয়েছিল গোছল করতে, কিন্তু এসে দেখে খাতা আছে, ডায়েরি নেই। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও যখন ডায়েরিটা পেল না, তখনই চিৎকার করতে লাগলো। মা এসে বলল, কি হয়েছে, এভাবে ষাঁড়ের মতন চিৎকার করছিস কেন? মুগ্ধ তার মাকে দেখে চুপসে গেল। ভয়ার্থক কণ্ঠে বলল, আমার ডায়েরিটা কোথাও দেখেছো? আমি কিভাবে জানবো তোর ডায়েরি কোথায়? ভালো করে খুঁজে দেখ। এই কথা বলে মা চলে গেল। তারপর আর কোথাও খুঁজে পেল না ডায়েরিটা। ব্যাগে বই খাতা গুছিয়ে নাস্তা করতে গেল।
নাস্তা শেষ করে এসে ব্যাগটা ঘাড়ে নিয়ে রওনা দিল স্কুলের পথে। আজ সকালে পিচ্ছিটাকে দেখলো না, হয়তো ঘুমোচ্ছিল। ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ডাক দিয়েছিল বেশ কয়েকবার, কিন্তু মুগ্ধর ডাকে সাড়া দেয়নি, তাই ছেড়ে চলে এসেছে। প্রথম পিরিয়ড শেষ হওয়ার পর স্যার যখন হোমওয়ার্ক দিল, মুগ্ধ হোমওয়ার্ক নোট করার জন্য খাতা বের করতে গিয়ে দেখে ডায়েরিটা মুগ্ধর ব্যাগের ভিতর। আশ্চর্য হয়েছিল মুগ্ধ তো আসার সময় ডায়েরিটা ব্যাগে রাখেনি, তাহলে কে রাখলো? যাক, ভালোই হয়েছে। এটা ভেবে ভালো লাগছে যে মুগ্ধর সদ্য কেনা নতুন ডায়েরিটা হারায়নি। মুগ্ধ ডায়েরি খোলার পর সপ্তম আসমানে চলে গেল। প্রথম পৃষ্ঠায় বড় করে তেরা বেঁকা করে লেখা ভালোবাসি। লেখাটি দেখার সঙ্গে সঙ্গে মুগ্ধ বেকুব বনে চলে গেল। এটা কে লিখলো এভাবে, তাও আবার বাঁকা করে? তবে দেখে মনে হচ্ছে বেশ কাঁচা হাতের লেখা। মুগ্ধ পরের পৃষ্ঠা উল্টালো, একই অবস্থা। এভাবে প্রতিটি পৃষ্ঠাই শেষ করলো, কিন্তু একটা পৃষ্ঠাও ভালো নেই। সব পৃষ্ঠাতে বড় বড় করে লেখা ভালোবাসি। মুগ্ধ ভালোভাবে খেয়াল করে দেখলো লেখাগুলো ঠিক পিচ্ছিটার হাতের লেখার মতো। মুগ্ধ ভালোভাবেই বুঝতে পারলো এই পিচ্ছিটার কাজ। একবার বাড়ি যাক, ওকে বুঝিয়ে দেব এমন দুষ্টামি করার ফল কি হয়। কোনো রকমে টিফিন পিরিয়ড পর্যন্ত ক্লাস করে পালিয়ে গেল। বাড়ি গিয়ে ব্যাগটা টেবিলের উপর রেখে আগে গোসল করে নিল। তারপর আনমনে খুঁজতে লাগলো পিচ্ছিটাকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। ছোট মাকে জিজ্ঞেস করলে ছোট মা বলে জানে না, মাকে জিজ্ঞেস করলো মাও বলে জানে না। তাহলে কি পিচ্ছিটা উধাও হয়ে গেল? পুরো বাড়ি খুঁজলো, কিন্তু কোথাও পেল না। তারপর ভালোভাবে লক্ষ্য করলো রান্নাঘরে মায়ের শাড়ির আঁচলটা বেশ লম্বা হয়ে আছে, আর তার নিচে ফুলে রয়েছে, আর কিছু একটা নড়াচড়াও করছে। মুগ্ধর আর বুঝতে বাকি রইল না মুগ্ধর জননী পিচ্ছিটাকে সেফটি দিচ্ছে। পিচ্ছিটা মুগ্ধর ভয়ে লুকিয়ে আছে, হয়তো নিজেরই তার কুকর্মগুলো তার মায়ের কাছে স্বীকার করেছে। আর সে যতই দোষ করুক না কেন, মুগ্ধর জননী তো কিছুই বলবে না। মুগ্ধ আস্তে ধীরে তার মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। পাশের টেবিল থেকে একটা গাজর নিয়ে খেতে খেতে মাকে বলল, মা কি করছো তুমি? দেখার পরেও জিজ্ঞাসা করছিস কি করছি? মানে বলতে চাইছি যে কি রান্না করছো? আমার পুতুল সোনা গাজরের হালুয়া খেতে চেয়েছে, তাই হালুয়া রান্না করছি। এমন বজ্জাত মেয়েকে ঘটা করে হালুয়া খাওয়ানোর কি আছে? বাজার থেকে একটা লাঠি এনে লাঠির মায়ের খাওয়াও। কথাটি মুগ্ধ বিড়বিড় করেই বলল, যেটা পরিষ্কার করে শুনতে পায়নি তার মা। মা কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কি বললি তুই? কিছু বলিনি তো, বললাম শুধু তোমার পুতুল শোনার জন্যই রান্না করো। আমি তো তোমার কেউ না, আমার জন্য রান্না করতে হবে না। এমন ভাবে বলছিস যেন তোকে রেখে শুধু একা পুতুলকেই দেই, তাই না? তুই তো বেশি খাস, তারপরও হিংসা করিস। যা, এভাবে তার মান সম্মানকে প্লাস্টিক বানিয়ে দিল না। কথার প্রসঙ্গ চেঞ্জ করতে হবে, আর যত তাড়াতাড়ি হোক কৌশল করে পিচ্ছিটাকে বের করতে হবে। ওকে তো আর জোর করে মায়ের আঁচল থেকে বের করতে পারবো না। বুদ্ধি করতে লাগলো কি করা যায়। পেয়েছি। মা জানো পুতুল বউয়ের জন্য কি নিয়ে এসেছি? কি এনেছিস? স্কুল থেকে আসার সময় ওর জন্য এক ব্যাগ চকলেট নিয়ে এসেছি, কিন্তু ওকে তো খুঁজেই পাচ্ছি না। যাই হোক, চকলেটগুলো ফেরত দিয়ে আসি। কেল্লা ফতে, বাস কাজ হয়ে গেছে। চকলেটের কথা শোনার সাথে সাথেই এক লাফ দিয়ে মুগ্ধর মায়ের শাড়ির আঁচল থেকে বেরিয়ে আসলো আর বলতে লাগলো, এই তো ভাইয়া আমি এখানে, আমাকে চকলেট দাও। পুতুল বুঝতে না পারলেও মা আর ছোট মা বেশ ভালোভাবে বুঝতে পেরেছে এটা পুতুলকে ধরার জন্য মুগ্ধর একটা টোপ ছিল। এদিকে হাসতে হাসতে ছোট মার অবস্থা শেষ। ছোট মা হাসতে হাসতে পুতুলকে বলল, অবশেষে ধরা পড়লে ফাঁদে, এবার ঠেলা সামলাও। মুগ্ধ পুতুলের হাত ধরে বলল, চকলেট খাবি তাই না? হ্যাঁ খাবো, দাও। চল আমার ঘরে, সেখানে তোকে অনেক যত্ন করে চকলেট খাওয়াবো। লাফাতে লাফাতে মুগ্ধর ঘরে আসলো। তারপর দরজা লাগিয়ে দিয়ে শুরু হয়ে গেল ধূপ ধাপ শব্দ। মায়ের হবে, কোনো আওয়াজ হবে না। কিছুক্ষণ পর দরজা খুলে দিল। পিচ্ছিটা হাউমাউ করে কাঁদতে কাঁদতে চলে গেল ঘরে। এখন ঘরে গিয়ে শুয়ে শুয়ে কান্না শুরু করে দেবে। তার মা মুগ্ধকে বকলো কিছুটা, একটা থাপ্পড়ও মেরেছে। তারপর মুগ্ধ খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লো। বিকেলে ঘুম থেকে উঠে শুনলো পিচ্ছিটা নাকি কিছু খায়নি। বেশ খারাপ লাগলো মুগ্ধর, মনটা খারাপ হয়ে গেল। মুগ্ধর কারণে কিছু খায়নি মেয়েটা, এখন নাকি ঘুমোচ্ছে। মুগ্ধ ওর কাছে গিয়ে বসলো, ডাকতে লাগলো আদুরি কণ্ঠে। মুগ্ধর ডাকে পিচ্ছিটার ঘুম ভেঙে গেল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো ডলতে ডলতে মুগ্ধর দিকে তাকায়। মুগ্ধকে দেখার সাথে সাথেই মুখ ফিরিয়ে নেয় অভিমানে। এইটুকু মেয়ে, অথচ অভিমানটা তার অনেক বড়। মুগ্ধ পিচ্ছিটাকে তার দিকে ঘুরিয়ে নিয়ে বলল, কি রে আমার পুতুল বউ, আমার সাথে কথা বলবি না? মুগ্ধর পুতুল বউটা পাহাড় সমান অভিমান মুখে জড়ো করে বলল, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না, তুই পচা, আমাকে শুধু মারো।
কথাটি বলে মুগ্ধর পুতুল বউটা ফুপিয়ে কেঁদে ওঠে। ওর এমন কান্না দেখে মুগ্ধর মনটা ডুকরে উঠল। এর আগে এভাবে কখনো কাঁদেনি মেয়েটা, হয়তো আজ একটু বেশি শাস্তি দিয়ে ফেলেছে। পিচ্ছিটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, তোকে কথা দিলাম আর কখনো মারবো না, চল আমরা ঘুরতে যাই। সত্যি আমাকে আর কখনো মারবে না? আমাকে সাইকেল নিয়ে ঘুরবে? হ্যাঁ সত্যি, তোকে আর মারবো না, আর হ্যাঁ তোকে সাইকেলে নিয়েই ঘুরবো। পিচ্ছিটা ঠাস করে মুগ্ধর গালে একটা চুমু খেলো। ওর পাগলামিগুলো মুগ্ধকে অনেক স্বস্তি দেয়। মাঝে মাঝে মনে হয় সারা জীবন এভাবে ওর পাগলামিগুলো সহ্য করে যাই। মাঝে মাঝে ভাবি এভাবে যদি কেটে যেত সারাটি জীবন তাহলে কতই না ভালো হতো। মানুষের জীবনে সব চাওয়া পাওয়া গুলো পূর্ণতা পায় না। তারপর তারা দুজন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। মুগ্ধই খাইয়ে দিয়েছে পিচ্ছিটাকে। খাওয়ার সময় মুগ্ধর আঙুলে কামড় দিয়েছিল। কামড় দেওয়ার পর সে কি খুশি, খিলখিল করে হাসছিল। হাসতে হাসতে গলায় ভাত আটকে গিয়েছে। তারপর হাসা বাদ দিয়ে একাধারে কাশতে লাগলো। শয়তানদের অবস্থা মনে হয় এমনই হয়, বেশি বাদরামি করলে যা হয় আর কি। তারপর পিচ্ছিটাকে সাইকেলে নিয়ে পুরো গ্রাম ঘুরতে লাগলো। সাইকেলের পিছনে বসালে পড়ে যেতে পারে, তাই সামনে বসিয়ে নিয়েছে। মুগ্ধ সাইকেল চালাচ্ছিল আর সে ননস্টপ বক বক করে যাচ্ছিল। চলার পথে আইসক্রিম, হাওয়াই মিঠাই, চকলেট অনেক কিছুই খেয়েছে। মুগ্ধর পকেটের 12টা বেজে গিয়েছে অলরেডি। আর অভিমান ভাঙাতে গেলে মুগ্ধর পকেটের 12টা বাজেই সব সময়। সবশেষে মুগ্ধর পুতুল বইয়ের আবদার হলো তাকে কাচের চুড়ি কিনে দিতে হবে। মুগ্ধ ওকে বলল, এখন কাচের চুড়ি কোথায় পাবো? আশেপাশে তো কোনো দোকান নেই। পিচ্ছিটা সামনের দিকে হাত বাড়িয়ে বলল, ওই দেখো ফেরিওয়ালা আমাদের দিকেই আসছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ফেরিওয়ালাকে কি এখনই আসতে হলো? কি আর করা, বাধ্য হয়ে কিনে দিল কাচের চুড়ি। শখ করে যখন চেয়েছে তখন আর না করি কি করে। পিচ্ছিটার মুখের হাসিটা যে মুগ্ধের সবকিছু। ওর ভবন ভোলানো হাসিটা দেখলে কেন জানি না মুগ্ধের মনটা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, মুগ্ধ কি পিচ্ছিটাকে ভালোবাসে নাকি বোনের মতোই ভালোবাসে? মুগ্ধ রাতে ঘুমাচ্ছিল একদিন। রাত প্রায় 1টা বাজে। হঠাৎ কারো কান্নার শব্দ পেয়ে মুগ্ধর ঘুম ভেঙে যায়, কিন্তু কে কাঁদছে বুঝে উঠতে পারছে না। মুগ্ধর ঘর থেকে বের হয়ে গেল। শব্দটা ছোট মায়ের ঘর থেকে আসছে। এত রাতে কে কাঁদছে? দরজা খোলা আর বাতিও চালু আছে। গিয়ে দেখে সেখানে মুগ্ধর মা বাবাও আছে পুতুলের পাশে বসে। ছোট মা পুতুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে, আর মা পুতুলের মাথায় পানি দিয়ে দিচ্ছে। তাহলে কি পুতুলের কিছু হয়েছে? মুগ্ধ দৌড়ে পুতুলের কাছে গিয়ে দাঁড়ালো। বেশ উত্তেজিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, ছোট মা কি হয়েছে পুতুলের, আর তুমি কাঁদছো কেন? ছোট মা কিছু বলার আগেই চাচু বলল, তেমন কিছু না, একটু জ্বর এসেছে শুধু। কথাটা শুনে মুগ্ধর কেমন যেন খারাপ লাগলো। এখনকার জ্বর মোটেও সুবিধার নয়। যেই মেয়েটা সারাদিন পুরো বাড়ি ছুটে বেড়ায়, এখন সেই মেয়েটাই কিনা নিস্তব্ধ হয়ে বিছানায় শুয়ে আছে। এটা কি আদৌ মানানসই? মুগ্ধ তার পুতুল বইয়ের মাথায় হাত দিয়ে দেখলো জ্বর প্রচুর। প্রচন্ড রাগ উঠল মুগ্ধর। এতটুকু মেয়েকে কি এত কষ্ট রাখা ঠিক হচ্ছে? মা, পুতুল বউয়ের মাথার পানি মুছে দাও। কেন? আমি পুতুল বউকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এত রাতে ডাক্তার কোথায় পাবি? দোকান তো বন্ধ। দোকান বন্ধ হয়েছে বলে কি হাত গুটিয়ে বসে থাকবো? মুগ্ধ আর কাউকে কিছু না বলে একটা তোয়ালে নিয়ে পুতুলের মাথা পানি মুছে দিয়ে ওকে কোলে নিয়ে ছুটতে লাগলো। পেছন থেকে সবাই অনেক ডাকাডাকি করলো, কিন্তু কারো ডাকে সাড়া দিল না। তাই বাধ্য হয়ে বাবা এবং ছোট চাচু মুগ্ধর পিছু পিছু আসতে লাগলো। এত রাতে পল্লী চিকিৎসকের দোকান বন্ধ, তাই বাধ্য হয়ে ছুটতে হলো হসপিটালের পথে। হাসপাতাল প্রায় 1 কিলোমিটার, তবুও মুগ্ধকে থামানো যাবে না। তাদের বাড়ির প্রাণ পুতুল, যদি ওর কিছু হয়ে যায় তাহলে তাদের বাড়িটা নিষ্প্রাণ হয়ে যাবে। তখন কার সাথে সে খেলাধুলা করবে আর কাকেই বা এতটা ভালোবাসবে? পেছন থেকে বাবা এবং চাচু বারবার বলছে পুতুলকে তাদের কোলে দিতে। তারা নিয়ে যাচ্ছে। তুমি নিয়ে যেতে পারবে না এত দূর। কিন্তু মুগ্ধ কারো কথা শুনছে না। একটা সময় মুগ্ধ হাসপাতালে গিয়ে পৌঁছালো। পুতুলকে নিয়ে সোজা একটা ডাক্তারের কেবিনে ঢুকলো অনুমতি ছাড়াই। কেবিনে একজন মহিলা ডাক্তার বসেছিল। মুগ্ধকে দেখার সঙ্গে সঙ্গে বলল, এই কে তুমি, আর এইভাবে এই মেয়েটাকে নিয়ে কোথা থেকে এসেছো? মুগ্ধ আন্টিটার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, আন্টি, আমার পুতুল বউকে সুস্থ করে দিন, ওর অনেক জ্বর এসেছে। মুগ্ধর পিছু পিছু বাবা এসে বলল, মুগ্ধ, এভাবে কারো অনুমতি ছাড়া কেউ প্রবেশ করে? বাবা অনেকটা রেগেই তেড়ে আসতে লাগলো মুগ্ধর দিকে। বাড়াবাড়ি ভালো, কিন্তু এতটা বাড়াবাড়ি করা ভালো না যেটাতে লোকে তাদের মন্দ বলে। ডাক্তার আন্টি বাবাকে থামিয়ে দিয়ে বলল, থাক, ছেলেটাকে আর কিছু বলবেন না। মুগ্ধর মতে সে ভুল করেনি। সে হয়তো তার পুতুল বউকে খুব ভালোবাসে, তাই কুলকিনারা হারিয়ে ফেলেছে। এই ভালোবাসাটা মেয়েটির জন্য প্রয়োজন। তারপর ডাক্তার পুতুলকে দেখলো। জ্বর মেপে দেখলো 101 ডিগ্রি জ্বর।
তারপর ডাক্তার ওষুধ লিখে দিল। তারা হাসপাতাল থেকে বের হয়ে ফার্মেসি থেকে ওষুধ নিল, তারপর বাড়িতে আসলো। সেই রাতে পুতুল মুগ্ধর সাথে ঘুমিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখে মুগ্ধর বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। সেই দিন আবারও তার মায়ায় পড়ে গিয়েছিল মুগ্ধ। মেয়েটা বড্ড মায়াবী, ওর দুষ্টুমি সবাইকে মুগ্ধ করে দেয়। এভাবে কেটে যেতে লাগলো প্রতিটি প্রহর। পিচ্ছিটার সাথে খুনসুটিময় দিনগুলো পেরিয়ে যাচ্ছে। এভাবে কেটে গেল 1টি বছর, কিন্তু এখনো পিচ্ছিটার দুষ্টুমি কমেনি। একদিন কোচিং সেন্টারে পরীক্ষা দিয়েছিল, হঠাৎ মুগ্ধর পুতুল বউটা দৌড়ে তার কাছে চলে আসলো। এমন আচমকা ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না মুগ্ধ। স্যার তো রেগে আগুন, তাদের অনেক বকাঝকা করে ক্লাস থেকে বের করে দিল। মুগ্ধ মন খারাপ করে পিচ্ছিটাকে নিয়ে কোচিং এর বাইরে বের হয়ে আসে। একটা খোলা মাঠে নদীর ধারে পিচ্ছিটাকে নিয়ে গেল। আজ কেন জানি না পিচ্ছিটার উপর রাগ করতে পারলো না, পিচ্ছিটাকে মারতে পারলো না, কারণ ওকে কথা দিয়েছিল যে আর কখনো ওকে মারবে না। মুগ্ধ ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর গালে হাত রেখে বলে, কিরে পুতুল বউ, এভাবে কোচিং এর ভেতর দৌড়ে এসেছিস কেন? পিচ্ছিটা মুগ্ধর প্রতি উত্তর না করে ফিক করে হেসে দেয়। মুগ্ধ ওর হাসির রহস্যটা বুঝে উঠতে পারলো না, বেকুবের মতো প্রশ্ন ছুড়ল, কি হয়েছে, এভাবে হাসছিস কেন? তুমি এখনো দেখোনি? আশ্চর্য, পিচ্ছিটা কি দেখার কথা বলছে? তুই কি দেখার কথা বলছিস? এবার পিচ্ছিটা দাঁত কেলিয়ে দেখালো ওর দুটো দাঁত নেই, তার মানে দাঁত পড়েছে। ওর ফোকলা দাঁতের হাসিটা অসম্ভব সুন্দর লাগছে, মোহনীয় সৌন্দর্যের হাসি, তার দেখলে ভরে মন। ভালোবেসে এভাবে তাকে করতে চায় আপন। মুগ্ধ পিচ্ছিটাকে রাগানোর জন্য বলল, কিরে, তোর তো দুটো দাঁত নেই, ইঁদুরে নিয়ে গেছে, এখন তো আর তোর দাঁত উঠবে না, কি করবি তাহলে? পিচ্ছিটা মুগ্ধকে অবাক করে দিয়ে বলল। এই বলে পিচ্ছিটা তার হাতের মুঠো খুলে মুগ্ধকে দেখালো। কি আশ্চর্য ঘটনা, দুটো দাঁত নিয়ে এসেছে সে মুগ্ধকে দেখানোর জন্য। কেমন শয়তান মেয়ে, মানুষ দাঁত ইঁদুরের গর্তে কিংবা ঝোপঝাড়ে ফেলে দেয়, কিন্তু এই মেয়েটা দাঁত হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাবা যায় এগুলা? পিচ্ছিটা আবার বলতে লাগলো, তুমি তো বললে আমার দাঁত ইঁদুরে নিয়ে গেছে, কিন্তু আমি ইঁদুরকে আমার দাঁত দেইনি। আমার দাঁত আমি আমার কাছেই রেখে দিয়েছি। মুগ্ধর অপমান মুগ্ধকে ফিরিয়ে দিল। তারপর পিচ্ছিটাকে নিয়ে নানান জায়গায় ঘুরে বেড়ালো। পিচ্ছিটা আবদার করলো সে নাকি পার্কে যাবে, মুগ্ধও নিয়ে গেল। সে শুধু মুগ্ধর সাথে ঘুরছে, কিন্তু কিছু খেতে চায় না। কিরে, কিছু খাবি? পিচ্ছিটা মাথা নাড়িয়ে নাসূচক উত্তর দেয়। মুখে না বললেও মন কি চায় সেটা মুগ্ধর ভালোভাবে জানা আছে। সে হয়তো একটু বুঝতে শিখেছে মুগ্ধর অবস্থাটা, সে হয়তো বুঝতে পেরেছে মুগ্ধর ইনকাম করে না, তাই তো এখন আর বেশি আবদার করে না। মুগ্ধ ওকে একটা আইসক্রিমের দোকানে নিয়ে গিয়ে আইসক্রিম কিনে দিল। মুগ্ধর পুতুল বউটা মহা আনন্দে আইসক্রিম খেতে লাগলো। তারপর পিচ্ছিটাকে একটা দোলনায় বসিয়ে দোল খাওয়ালো। সন্ধ্যালোকে বাড়ির পথে রওনা দেয়। সেই দিনের পর থেকে আর কখনোই সেই কোচিং সেন্টারে যায়নি। যে শিক্ষক একটা ছোট্ট শিশুকে ভালোবাসতে জানে না, স্নেহ করতে জানে না, সেই শিক্ষকের শিক্ষার মুগ্ধর কোনো প্রয়োজন নেই। মানুষ মানুষকে ছোট করে, এটা কেমন শিক্ষা? শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে হয় না। প্রকৃত শিক্ষিত হওয়ার জন্য একজন ভালো মানুষ হওয়া জরুরি। প্রকৃত অর্থে তারাই শিক্ষিত যারা নিজের বিবেকের কাছে নত হয়ে মানুষকে যাচাই করতে জানে। যে শিক্ষা মানুষকে অহংকারী করে তোলে, সে শিক্ষায় মুগ্ধর কোনো প্রয়োজন নেই। মুগ্ধ প্রতিবাদী হবে, কখনো অন্যায়ের কাছে আপোষ করবে না। আস্তে ধীরে তারা যতই বড় হতে থাকে ততই তাদের পাগলামিগুলো যেন বেড়েই চলছে। এখন মুগ্ধ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আর পিচ্ছিটা 6-এ। সবসময় দুষ্টমি না করলে যেন পিচ্ছিটার শান্তি নেই। আজ পর্যন্ত কতগুলো ছেলেদের সম্পর্ক ভেঙে দিয়েছে তার কোনো হিসেব নেই। এই তো কিছুদিন আগের কথা, একটা পার্কে দুজন কপতি বসে চুটিয়ে প্রেম করছিল। একদম মাখামাখি অবস্থা তাদের। এটা দেখার পর পিচ্ছিটা মুগ্ধকে বলে, ভাইয়া দেখেছো শয়তান দুটো পার্কের ভিতরে কি করছে? যার যেটা ইচ্ছে করুক, তাতে তোর কি? তুই ঘুরতে এসেছিস, ঘুরবি ফিরবি, তারপর বাসায় ফিরে যাবি। তা তো হয় না ভাইয়া, দেখো কি করি। এই বলে পিচ্ছিটা দৌড়ে সে কপতির কাছে গেল। মুগ্ধ পেছন থেকে এত ডাকলো, কিন্তু মুগ্ধর ডাকে সাড়া দিল না। না জানি কি কাণ্ড বাঁধিয়ে বসে পিচ্ছিটা। মুগ্ধর কোনো কথাই শোনে না, সব সময় শয়তানি করে, বড্ড বেশি দুষ্টু হয়েছে। পুতুল একদম তাদের সামনে গিয়ে দাঁড়ালো, পাকা বুড়িদের মতো কোমরে হাত দিয়ে বলতে লাগলো, ভাইয়া তুমি এখানে, আর আমার আপু তোমার জন্য অপেক্ষা করছে। পুতুলকে দেখে তারা দুজন একটু সরে বসে। তারা পুতুলের কথায় অবাক হয়েছে বটে। ছেলেটি কিছু বলার আগেই মেয়েটি বলে উঠল, তোমরা আপু ওর জন্য অপেক্ষা করছে কেন? পুতুল কপট রাগে মেয়েটিকে উত্তর দেয়, এই মেয়েকে তুমি আমাদের শাড়ি দুলাভাইয়ের মাঝে কথা বলছো?
ছেলেটা শুধু বেকুবের মতো পুতুলের কাণ্ড দেখছে, কিছু যে বলবে সেই সুযোগও পাচ্ছে না। এবার মেয়েটা চোখ গরম করে ছেলেটার দিকে তাকায়। ছেলেটা তো ভয়ে শেষ, ঢোক গিলতে লাগলো। মেয়েটা ছেলেটার কলার ধরে বলে, কে এই মেয়েটা? আমার তো কোনো ছোট বোন নেই, তাহলে তোকে দুলাভাই বলে ডাকছে কেন? সত্যি করে বল, আর কার সাথে রিলেশন করেছিস? ছেলেটা যায় যায় অবস্থা কোনো রকমে মুখ খুললো। বিশ্বাস করো বাবু, আমি আর কারোর সাথে রিলেশন করি না। তাহলে এই মেয়েটা তোকে দুলাভাই বলছে কেন? আর কোন মেয়ে তার জন্য অপেক্ষা করছে? আমি জানি না কে এই মেয়ে, আর এটাও জানি না আমার জন্য কেউ অপেক্ষা করছে। তাদের কথার মাঝে পুতুল ডান হাত ঢুকিয়ে দিয়ে বলল, এই দুলাভাই, তুমি মিথ্যে বলছো কেন? আমার আপুর সাথে 1 বছর প্রেম করে এখন অন্য মেয়েকে নিয়ে ঘুরছো? দাঁড়াও, আপুকে গিয়ে বলছি। এই বলে পুতুল সেখান থেকে আস্তে আস্তে কেটে পড়লো। এরই মধ্যে মেয়েটা সাংঘাতিক ঝগড়া বাঁধিয়ে ফেলেছে। কি সাংঘাতিক মেয়ে রে মাইরি! এতটুকু সময়ের মাঝে একটা সম্পর্কের 12টা বাজিয়ে দিল। পিচ্ছিটা এমন ভাব নিয়ে মুগ্ধর সামনে আসলো, মনে হয় কত বড় একটা মিশন সাকসেস করে এসেছে। মুগ্ধর সামনে এসে মুখে হাত দিয়ে মুখ টিপে হাসতে লাগলো। এভাবে গাধার মতো হাসছিস কেন? ভাইয়া, তুমি বলছিলে না যে আমি কোনো কাজের নই? দেখছো আজ কত বড় কাজ করলাম। সরকারের উচিত আমাকে একটা নোবেল দেওয়া। বাঁধিয়ে দিয়ে আসলো মানুষের মধ্যে ঝগড়া, আর সে বলছে কিনা কত বড় একটা কাজ করে আসলো, আবার বড় মুখ করে নোবেলও চায়। এমন বিচ্ছু শয়তান কখনো দেখিনি মুগ্ধ। পিচ্ছির কথা শুনে ফিক করে হেসে দেয়। এটা দেখে সেই ছেলের মেয়ে দুটো তাদের দিকে অবাক হয়ে তাকায়। ছেলেটা মেয়েটাকে বলে, ওই দেখো, ওরা দুজন হাসাহাসি করছে, তার মানে তারা ইচ্ছা করে আমাদের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। এটা বলেই তারা দুজন মুগ্ধদের ধাওয়া করতে লাগলো। তাদের আর পাইকে কোনো রকমে পিচ্ছিটার হাত ধরে দে দৌড়। এই পিচ্ছিটার জন্য কোথাও গিয়ে শান্তি নেই, কোনো না কোনো কাণ্ড ঘটাবি। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছে। এর কিছুদিন পর ঘরে বসে ফোনে গেমস খেলছিল। পিচ্ছিটা কোথা থেকে যেন আসলো, খুব সাজুগুজু করে, মনে হয় কোনো অনুষ্ঠানে যাবে। ভাইয়া দেখো তো আমাকে কেমন লাগছে। মুগ্ধ গেমের মধ্যে মনোনিবেশ রেখে বলল, অনেক সুন্দর লাগছে। উফ, ফোনটা রাখো তো। মুগ্ধ ফোনটা পাশে রেখে পিচ্ছিটার দিকে তাকালো। আচ্ছা রাখলাম, এবার বল কি বলবি? শুনেছো পাশের এলাকায় নাকি একটা মেয়ের বিয়ে? হ্যাঁ শুনেছি, তার বিয়ে। তাতে আমার কি? আর তুই এত সুন্দর করে সেজেছিস কেন? কোথাও যাবি নাকি? সেই বিয়ে বাড়িতে যাব বলেই তো সেজেছি। পিচ্ছিটার কথা শুনে মুগ্ধর চোখ দুটো একদম রসগোল্লার মতো হয়ে গেল। বিনা দাওয়াতে কেউ কিভাবে বিয়ে বাড়িতে যায়? কিন্তু তারা তো আমাদের দাওয়াত করেনি, বিনা দাওয়াতে কিভাবে যাবি? বিনা আমন্ত্রণে দাওয়াত খাওয়ার যে কি মজা তা তুমি বুঝবে না। এখন সুন্দর দেখে একটা পাঞ্জাবি পরে নাও তো। কি সাংঘাতিক কাহিনী! বিনা আমন্ত্রণে নাকি দাওয়াত খেতে যাবে? আমি যেতে পারবো না। ঠিক আছে, না গেলে নাই, আমি একাই যাব। এই বলে পিচ্ছিটা যেতে লাগলো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমিও যাচ্ছি। কখন কি বিপদ ঘটায় তার কোনো নিশ্চয়তা নেই, তাই বাধ্য হলো যেতে। কালো রঙের একটা পাঞ্জাবি পরলো, তারপর দুজনে মিলে ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হতে না হতেই মুগ্ধর মা এবং ছোট মা সামনে পড়লো। মুগ্ধর মা দুজনকে একসাথে দেখে বলল, খিরে, তোরা কোথায় যাচ্ছিস সেভাবে সাজুগুজু করে? বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি গো বড় মা। পিচ্ছিটার কথা শুনে মুগ্ধর মা এবং ছোট মা দুজন দুজনার মুখের দিকে বেকুবের মতো তাকিয়ে রইল। কোথায়? পাশের এলাকায়। কিন্তু তারা তো আমাদের বিয়েতে দাওয়াত করেনি। তোমাদের দাওয়াত করেনি তো কি হয়েছে? আমাকে তো পার্সোনালি দাওয়াত করেছে। কি বলিস এসব তুই? কোথাকার কোনো প্রেসিডেন্সে আমাদের দাওয়াত না করে তোকে দাওয়াত করবে, তাও আবার পার্সোনালি? বড় মা, তুমি আমার মতো একজন ভদ্র সমাজসেবককে এইভাবে অপমান করতে পারো না। আমার সম্মানে লাগে। যেই মেয়েটা মানুষের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেয় সে বলছে কিনা সে একজন ভদ্র সমাজসেবক? মানা যায় এগুলা? ইস্টে পাকা কি আর সাধে বলে? মুগ্ধর মা এবং ছোট মা তাদের পট আটকালো না, কারণ তারা জানে তারা তাদের পুতুলের সাথে কখনো কোথায় পেরে উঠবে না। পথে যেতে যেতে তাদের কথোপকথন, ভাইয়া আমরা কি দিয়ে খাওয়া শুরু করবো বলো তো? মুরগির রোস্ট নাকি গরুর কলিজা রোস্ট? তুই কি দিয়ে খাবার চিন্তা করছিস, আর আমি চিন্তা করছি মায়ের খাবার। কথাটি মুগ্ধ মনে মনেই বলল। আগে গিয়ে দেখ খেতে দেয় কিনা, তারপর ভাববি কি দিয়ে খাওয়া শুরু করবি। আর এসব কি আজগুবি খাবারের নাম বলছিস? তুই গরুর কলিজার আবার কখনো রোস্ট হয়? তাহলে ওটাকে কি বলে? কলিজা ভুনা বলে। ও ওটাই।
তাদের খেতে দিবে কিনা সেটাই জানা নেই, আর সে কিনা কি দিয়ে খাওয়া শুরু করবে সেই চিন্তা করছে। আস্ত কপালে মায়ের আছে বিনা দাওয়াতে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। ভাইয়া কি বলছো অমন বিড়বিড় করে? ভাবছি রে বুড়ি। কি ভাবছো? এটাই ভাবছি যে 40 দিন পর আমাদের চল্লিশা কে খাবে। এবার কথা না বলে চুপচাপ চল। পিচ্ছিটা হয়তো মুগ্ধর কথায় মানে বুঝতে পারেনি, তাই চুপচাপ হাঁটা ধরল। আজ মুগ্ধর প্রথম অভিজ্ঞতা হবে বিনা আমন্ত্রণে দাওয়াত খাওয়ার। না জানি কপালে কি আছে, পিচ্ছিটা নিজেও মরবে আর মুগ্ধকেও মারবে। ভাগ্য করে পেয়েছিল এমন একটা পুতুল বউ যে সবসময় তাকে বিপদে ফেলার চিন্তা ভাবনা করে। বিনা দাওয়াতে বিয়ে বাড়িতে এসেছে তো ঠিকই, কিন্তু কপালে যে কি আছে তা একমাত্র আল্লাহই জানে। কিরে, বিয়ে বাড়িতে তো চলে আসলাম, এবার কোন পরিচয় ঢুকবি? বরপক্ষ নাকি? মুগ্ধর কথা শেষ করতে না দিয়ে পিচ্ছিটা বলে উঠল, না না না, ভুলেও বরপক্ষের কথা বলা যাবে না, কারণ বরপক্ষ তো এখনো আসেইনি। যদি বরপক্ষের কথা বলি তাহলে তো পাবলিক আমাদের ধোলাই দেবে। এইটুকু মেয়ের মাথায় কি বুদ্ধি! তাদের দুজনের কথোপকথনের মাঝে হঠাৎ একজন লোক আসলো। মুগ্ধর গুরু যেহেতু তার পুতুল বউ, সে সব সময় মুগ্ধর আগে আগে যায়, তাই এবারও সে নিজেই উত্তর দিল, আমাদের চিনবে কি এভাবে? আগে কখনো দেখেনি তো, তাই। আর আমরা কোন পক্ষর লোক? আঙ্কেল মনে হবে কিভাবে আপনি? যখন আমাদের বাড়ি দাওয়াত দিতে গিয়েছিলেন তখন তো আমরা নানু বাড়ি ঘুরতে গিয়েছিলাম, তাই আমাদের দেখেননি। মা বাবা আমাদের জন্য ভিতরে অপেক্ষা করছে। এই ভাইয়া চল, দেরি করলে মা বাবা বকবে। এই বলে টানতে টানতে পিচ্ছিটা মুগ্ধকে ভিতরে নিয়ে যায়। তারপর একটা টেবিলে বসলো। কিছুক্ষণ পর খাবার পরিবেশন করা হলো। দুজনে পেট ভরে খেলো। তারপর স্থান ত্যাগ করে দুজনেই গ্রামের পিচঢালা রাস্তায় হেঁটে চলছে তারা। রাস্তার দুই ধারে সবুজ ফসলে ভরা, যতদূর চোখ যায় শুধু ফসল আর ফসল। গ্রামের মেঠো পথগুলো মানুষের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা ডাব গাছ। বসন্তের ছোঁয়া লেগেছে প্রকৃতিতে। কোকিল তার নিজ কণ্ঠে গান গেয়ে বেড়াচ্ছে মনের সুখে। সৃষ্টির এমন মনোরম দৃশ্য বড়ই মনোমুগ্ধকর। ইচ্ছে করে হারিয়ে যাই এই সুন্দর প্রকৃতিতে, বিলিয়ে দেই নিজেকে। মেঠো পথ ধরে বাড়ির উদ্দেশ্যে হাঁটছিল, হঠাৎ পিচ্ছিটা বলে ওঠে, জোর বাঁচা বেঁচে গেছি, ধরা পড়লে কি যে হতো। কি আর হতো? মান সম্মান প্লাস্টিক হয়ে যেত। সম্মান আবার প্লাস্টিক? সিলভারের হয় নাকি? পিচ্ছিটার এমন পাকনামি কথা শুনে ওর কানটা টেনে ধরল। উফ ভাইয়া, লাগছে, ছাড়ো। লাগার জন্যই তো ধরেছি। এত পাকা পাকা কথা বলিস কেন? পাকা পাকা কথা কখন বললাম? আমি তো ঠিকই বলেছি। তুমি কখন দেখছো মান সম্মান প্লাস্টিক হয় বা সিলভারের হয়? দেখোনি তাই তো? তাহলে বলো আমার ভুলটা কোথায়? পেচ্ছির এমন অকাট্য যুক্তি শুনে মুগ্ধ স্তব্ধ, তবুও কান ছাড়ল না তার। এবার একটু জোরেই টেনে ধরেছে। ভাইয়া ছাড়ো, খুব ব্যথা করছে। আমি কি তোমার ঘরের বউ নাকি যখন খুশি আমাকে মারবে? মুগ্ধ পিচ্ছিটার কান ছেড়ে দিয়ে বলল, তুই আমার ঘরের বউ হতে যাবি কেন? তুই তো আমার ঘরের কাজের বুয়া। কি বললে তুমি? আমি কাজের বুয়া? দাঁড়াও, দেখাচ্ছি তোমায় মজা। এই বলে পিচ্ছিটা মুগ্ধকে ধাওয়া করতে লাগলো, আর মুগ্ধ দৌড়াতে লাগলো। বেশ খেপিয়ে দিয়েছে মুগ্ধর পুতুল বউটাকে। এখন কোনোভাবেই তার হাতে নিজেকে ধরা দেওয়া যাবে না। ধরা দিলেই বিপদ, কারণ না জানি কতটা রেগে আছে, আর ধরতে পেলে ধোলাই তো অবশ্যই দেবে। দুজনেই প্রাণপণে ছুটছে। বিয়ে বাড়িতে যেতটুকু খাবার খেয়েছে দৌড়াতে দৌড়াতে সব হজম হয়ে গেছে। তাহলে লাভটা কি হলো? আজ মুগ্ধর পরীক্ষার রেজাল্ট দিয়েছে। ঘরে মন খারাপ করে বসে আছে মুগ্ধ। এমন সময় পিচ্ছিটা আসলে মুগ্ধর ঘরে এসে বলে, ভাইয়া তোমায় তো আজকে রেজাল্ট দিয়েছে, কিন্তু তুমি মন খারাপ করে বসে আছো কেন? পুতুল, আমার মন খারাপ আছে, আমাকে একটু একা থাকতে দে। তুই যা। পুতুল কিছু না বলেই চলে গেল। ড্রয়িং রুমে মা এবং ছোট মা বসে গল্প করছিল। সেখানে গিয়ে মুগ্ধ মাকে বলল, বড়মা তোমার ছেলের পরীক্ষায় ফেল করেছে। দুজনে গল্প করছিল পুতুলের। এমন কথায় দুজনকেই চমকে ওঠে। সবাই ভাবছে এত ভালো একটা স্টুডেন্ট কিভাবে ফেল করতে পারে, যে কিনা প্রতিবার প্রথম হয়, এবার সে ফেল করলো। মুগ্ধ ফেল করেছে তোকে কে বললো? মা প্রশ্নটি করে। কেউ বলেনি, কিন্তু তোমার ছেলে তো মন খারাপ করে বসে আছে। আমি গেলাম, আমাকে বলে আমার মন খারাপ আছে, তুই যা, আমাকে একা থাকতে দে। মুগ্ধর মা আর কোনো কথা না বলে সোজা মুগ্ধর ঘরে চলে আসে। এসেই মুগ্ধকে একটা থাপ্পড় মারে। মায়ের এমন আচরণে প্রচন্ড অবাক হয়ে যায় মুগ্ধ। মা তো কখনো মুগ্ধকে অকারণে মারে না, তাহলে আজ কেন মারলো বুঝতে পারলো না মুগ্ধ। মুগ্ধ গালে হাত দিয়ে মাথা নিচু করে শান্ত কণ্ঠে মাকে প্রশ্ন করে, মা, তুমি আমাকে মেরেছো তাতে কোনো সমস্যা নেই,
কিন্তু কেন মেরেছো সেই কারণটা বলো। মুগ্ধর মা কপট রেগে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, তুই এত বড় একটা সত্যি আমাদের কাছে লুকিয়েছিস, আবার সাধু সাধে প্রশ্ন করিস কেন মারলাম। মুগ্ধ যত মায়ের ব্যবহার দেখছে ততই অবাক হচ্ছে। আগে কখনো মায়ের আচরণ এমন হয়নি, কিন্তু আজ হঠাৎ মায়ের কি হলো যার কারণে এতটা বাজে ব্যবহার করছে মুগ্ধর সাথে। তবে মায়ের এমন অকারণে বাজে ব্যবহার মুগ্ধকে খুব আঘাত করেছে। কোন সত্যিটা লুকিয়েছি আমি তোমার কাছ থেকে যার কারণে এতটা বাজে ব্যবহার করছো আমার সাথে? তুই যে ফেল করেছিস তা আমাদেরকে বলেছিস? এই কথাটি শুনে মুগ্ধ সপ্তম আসমান থেকে পড়লো। মুগ্ধ কখন ফেল করলো, আর মাকেই বা এই কথাটি কে বললো? তোমাকে এসব কথা কে বলেছে? পুতুল বলেছে। আজ পুতুল না বললে তো আমরা জানতেই পারতাম না তোর এই ঘটনা। তারপর মা আরো কিছু বকা দিয়ে চলে গেল। মুগ্ধ ঠায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর পুতুলকে ডাক দিল। পুতুলও লক্ষ্মী মেয়ের মতো মুগ্ধর ঘরে আসে। মুগ্ধ পুতুলের হাত ধরে বিছানায় বসালো। তুই নাকি আমাকে বলেছিস যে আমি ফেল করেছি? তুমি মন খারাপ করে বসেছিলে, ভেবেছিলাম তুমি ফেল করেছো, তাই বলেছি। কিন্তু আমি তো ভাবিনি বড়মা তোমাকে মারবে। সরি ভাইয়া। পিচ্ছিটার এমন অবস্থায় মুখ দেখে মুগ্ধ আর রাগ করে থাকতে পারলো না, তবুও বলল, জানিস তো পুতুল, বেশি বাড়াবাড়ি কোনো কিছুতেই ভালো না, সেটা হোক ভালো কিংবা খারাপ। মজা করার একটা সীমা থাকে। শোন, তোকে একটা গল্প বলি। একটা রাখাল বনে ছাগল চড়াতে যেত। সে গ্রামের লোকদের সাথে মজা করার জন্য বাঘ এসেছে বলে চিৎকার করতে লাগলো। রাখালের চিৎকার শুনে গ্রামের সবাই ছুটে আসলো তাকে সাহায্য করার জন্য। কিন্তু এসব দেখে সেখানে কোনো বাঘ নেই, উল্টো রাখাল হাসছে। এরপর আরও একবার রাখাল এইভাবেই মজা করলো। গ্রামের লোকেরা ছুটে আসলো রাখালকে বাঁচাতে, কিন্তু রাখাল আবারও হাসতে লাগলো। এমনইভাবে তৃতীয় দিন সত্যি সত্যি বাঘ চলে আসে এবং রাখাল প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করে সাহায্য চাইতে লাগলো। কিন্তু এবার গ্রামের লোকেরা মজা ভেবেই সাহায্য করতে এগিয়ে আসেনি, বাঘ রাখালকে খেয়ে নেয়। এই গল্পটি শুনে তুই কি বুঝলি? অকারণে মজা করা আর আমাদের ঠিক না। অকারণে মজা করলে নিজেই বিপদে পড়তে হয়। এই তো ভালো মেয়ে। ভাইয়া, তোমার খুব লেগেছে তাই না? না রে পাগলি, লাগেনি। ওটা তো মায়ের ভালোবাসার পরশ ছিল, লাগবে কেন? এখন তুই যা। মুগ্ধর মা তার যেই গালে থাপ্পড় মেরেছিল, পুতুল ঠাস করে সেই গালে একটা চুমু খেয়ে চলে যায়। মুগ্ধ বোঝে না এই মেয়েটার কাণ্ডগুলো, কখন কি করে বোঝা মুশকিল। এত বড় হয়েছে এখন তবুও দুষ্টমি গেল না। বিশেষ করে ওর এমন পাগনামিগুলোর জন্যই ওর উপর বেশিক্ষণ রেগে থাকতে পারে না। বিকেলবেলা মন খারাপ করে ড্রয়িং রুমে বসেছিল মুগ্ধর মা। মুগ্ধর বাবা খুশি মনে বাজার থেকে মিষ্টি নিয়ে বাসার ভেতরে ঢুকলো। বাড়িতে ঢুকেই দেখে মুগ্ধর মা মন খারাপ করে বসে রয়েছে। বাবা মায়ের পাশে গিয়ে বসলো। তার বাবা মিষ্টির প্যাকেট খুলে একটা মিষ্টি মায়ের দিকে এগিয়ে ধরে তারপর বলে, কি রে মোনা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? আজ তো তোমার খুশি হওয়ার কথা, তা না করে তুমি মন খারাপ করে বসে আছো। এই নাও মিষ্টি খাও। মুগ্ধর মা মুখ গোমরা করে উত্তর দেয়, আর মিষ্টি কিসের জন্য খুশি হব বলো? মায়ের কথা শুনে বাবা কিছুটা অবাক হয়। কিসের জন্য খুশি হবে মানে? তোমার ছেলে পরীক্ষায় ফেল করেছে, তার জন্য খুশি হব। বাবা মনে মনে ভাবছে রেহানুমা কি মাতাল হয়ে গেছে নাকি যে এসব আবল তাবল বকছে। তোমার ছেলে প্রত্যেকবারের মতো এবারও জিপিএ 5 পেয়েছে, আর তুমি বলছো তোমার ছেলে ফেল করেছে? তোমাকে কে বললো এই কথাটি? বাবার কথা শুনে মায়ের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। তুমি কি বলছো আমাদের মুগ্ধ ফেল করেনি? তাহলে যে পুতুল বলল মুগ্ধ ফেল করেছে, তাই তো আমি ওকে গিয়ে বকাঝকা করলাম। ছেলেটা মন খারাপ করে না খেয়ে বসে আছে। আমি ওকে মেরেছি তবুও কিছু বলেনি, আর আমি যে ওকে মারলাম ও বলবে না যে ও রেজাল্ট ভালো করেছে? তা না করে মুখ বুজে সব সহ্য করে নিল। এটা তুমি অন্যায় করেছো। না জেনে কাউকে কিছু বলা ঠিক না। আর আমাদের পুতুল মামুনি তো সব সময় মজা করে, ওর কথা তোমার সিরিয়াসলি নেওয়া ঠিক হয়নি। সত্যি ছেলেটার প্রতি অবিচার করেছে, না জানি কতখানি অভিমান করে আছে তার মায়ের উপর। আমাদের ছেলেকে আমি ভালোভাবেই চিনি। ওকে যতই শাসন করো না কেন, তুমি ওর মা। তুমি যদি ওর কপালে আদর করে একটা চুমু খাও, তাহলেই দেখবে ও সব রাগ অভিমান নিমিষেই শেষ হয়ে গেছে। এখন নাও মিষ্টিমুখ করো। আমাদের একমাত্র ছেলে এত বড় বড় উপহার দিচ্ছে আমাদেরকে। মুগ্ধর মা এবং বাবা একে অপরকে মিষ্টি খাইয়ে দেয়। তারপর মা একটা মিষ্টি নিয়ে মুগ্ধর ঘরে আসে। এসে দেখে মুগ্ধ মন খারাপ করে টেবিলে মাথা নুয়ে বসে আছে। মা বেশ কয়েকবার ডাক দিয়ে কিন্তু মুগ্ধর কোনো সাড়া শব্দ নেই।
মা চিন্তিত হয়ে একটু এগিয়ে আসে, মুগ্ধর মাথা তুলে ধরে দেখে মুগ্ধ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে, চোখের পানি শুকিয়ে গিয়েছে। মুগ্ধর মা মুগ্ধর চোখের পানি মুছে দিয়ে কপালে একটা ভালোবাসার পরশ দেয়। মায়ের চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে মুগ্ধর ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। মুগ্ধ কখনোই মায়ের চোখের পানি সহ্য করতে পারে না, কিন্তু এখন তার জননী তার সামনেই কাঁদছে। এটা তার জন্য পৃথিবীর সবচেয়ে বড় কষ্টদায়ক একটা বিষয়। মুগ্ধ মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি তোর প্রতি অনেক বড় অবিচার করে ফেলেছি বাবা। আমি পুতুলের কথাকে সত্যি মনে করে তোকে মেরেছি, কিন্তু আমি তো জানতাম না তুই অনেক ভালো রেজাল্ট করেছিস। তোর বাবাই আমাকে বলল। কাঁদতে কাঁদতে কথাটি বলল। মা তুমি একদম কাঁদবে না। তুমি জানো না আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না। তোমার চোখের পানির ফোঁটা এক একটা মুক্তোর চেয়েও দামি। প্লিজ আর কেঁদো না। মুগ্ধর মা আর কিছু না বলে মুগ্ধকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মুগ্ধ মাকে জড়িয়ে ধরে। এমন সময় তাদের পুতুলের মহারানী সেখানে হাজির। সেও প্রচন্ড মন খারাপ করেই এসেছে। এসে বলে, বড় মা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে। মুগ্ধর মা পুতুলকে আর কিছু বলতে না দিয়ে পুতুলকেও তাদের সাথে জড়িয়ে নেয়। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর মা তাকে এবং পুতুলকে একটা মিষ্টি ভাগাভাগি করে দেয়। তারপর মুগ্ধর মা তাকে বলে, তুই কেন বলিসনি যে তুই জিপিএ 5 পেয়েছিস আর মন খারাপ করে বসেছিলি কেন? আমি জানি না কেন তোমাদেরকে বলিনি যে আমি ভালো রেজাল্ট করেছি, কিন্তু মন খারাপ করে বসেছিলাম একটা কারণে। আমাদের এলাকাতে কোনো ভার্সিটি নেই যে সেখানে নিজের পড়ালেখাটা চালিয়ে যাব। এখন তো আমাকে তোমাদেরকে ছেড়ে দূরে কোথাও গিয়ে পড়ালেখা করতে হবে, তাই মনটা খুব খারাপ। কখনো তোমাদেরকে ছেড়ে থাকিনি তো, তাই কষ্টটা একটু বেশি হচ্ছে। আর আমার পুতুল বউকে ছেড়ে কিভাবে থাকবো? ওর সাথে দুষ্টমি করেই তো প্রতিটি প্রহর কাটে। মুগ্ধর মা মুগ্ধর মাথায় হাত বুলিয়ে দিল। মন খারাপ করে না বাবা, তুই তো আর সারা জীবনের জন্য চলে যাচ্ছিস না। এই তো কিছু বছর, তারপরেই তো আবার চলে আসবি। মুগ্ধ আর কিছু বলল না। মা চলে যায়। সেদিন রাতে ঘরে শুয়ে শুয়ে একটা গল্পের বই পড়ছিল। হঠাৎ ছোট মা মুগ্ধর ঘরে আসে। এসেই মুগ্ধর মাথার পাশে বসে মুগ্ধর মাথাটা ছোট মায়ের কুলে তুলে নেয়। তারপর চুলে বিলি কাটতে শুরু করে। মুগ্ধ কিছু বলল না, চোখ দুটো পরম আয়েসে বন্ধ করে ছোট মায়ের আদর খেতে লাগলো। হঠাৎ ছোট মা বলে ওঠে, বাবা মুগ্ধ। যখন ছোট মা একা থাকে তখন মুগ্ধ ছোট মাকে শুধু মা বলেই ডাকে, আর যখন ছোট মা এবং মা একসাথে থাকে তখন ছোট মাকে ছোট মা বলে ডাকে। মুগ্ধ চোখ দুটো বন্ধ রেখেই বলে, হ্যাঁ মা বলো। আমার মেয়েটা তোকে খুব জ্বালায়, তাই না বাবা? আজ আমার মেয়েটার কারণে তুই তোর মার হাতে মার খেলি। মুগ্ধ ছোট মায়ের কথা শুনে চট করে উঠে বসে কপট রাগে বলে, এসব কি বলছো তুমি? যাকে নিয়ে জীবনের এতটা পথ পাড়ি দিল তুমি তাকেই দোষারোপ করছো? যার দুষ্টুমি না দেখলে আমার মন ভালো থাকে না, যার সাথে ঝগড়া না করলে আমার দিন কাটে না, তুমি তাকে দোষারোপ করছো? মা আমি আমার পুতুল বউকে অনেক ভালোবাসি। ও যত বড়ই অন্যায় করুক না কেন, সব অন্যায় আমার কাছে খুবই তুচ্ছ এবং ছোট। আর মা আমাকে মেরেছে, তাতে কি হয়েছে? একটাই তো মেরেছে, তাতে কি এমনটা হয়েছে? তোমরা আমার গুরুজন, তোমরা আমার মাথার ছাদ। তোমরা আমাকে শাসন না করবে তো কে করবে? মা তুমি জানো আমি কতদিন ধরে মায়ের হাতের মার খাইনি? তোমার মনে আছে ছোটবেলায় একবার গাছ থেকে পড়ে গেছিলাম, ঠিক সেদিন মা আমাকে মেরেছিল। তখন আমার বয়স 7 বছর। আর আজ এতদিন পর মায়ের হাতে মার খেলাম। সেদিন মা মেরেছিল আমাকে, তবে সেটা তো রাগ করে মারিনি। আর কখনো যেন এমন কথা না শুনি। ছোট মা মুগ্ধর থুতনিতে হাত বুলিয়ে বলে, তোর মতো একটা লক্ষ্মী ছেলে যদি আমার হতো। ছোট মার কথা শুনে প্রচন্ড রাগ হয় মুগ্ধর। কি বললে তুমি? আমার মতো লক্ষ্মী একটা ছেলে হতো? তাহলে আমি কার ছেলে? ও তার মানে তুমি আমাকে নিজের ছেলে মনে করো না, তাই তো? ঠিক আছে যাও আমার ঘর থেকে, তোমার সাথে আর কোনো কথা নেই। এই বলে মুগ্ধ মুখ ঘুরিয়ে বসলো। মানুষ ছোট বাচ্চাদের সাথে যেভাবে কথা বলে ছোট মাও সেভাবে বলতে লাগলো, ওলে বাবালে আমার সোনা বাবাটা লাগ কোলেথে। আচ্ছা এই যে কান ধরলাম, আর কখনো এমন কথা বলবো না। এবার তো আমার দিকে ঘুরে তাকাও আমার লক্ষ্মী বাবাটা। ছোট মায়ের এমন তোতলামি দেখে ফিক করে হেসে দিল। ছোট মা যে এভাবে কথা বলবে মুগ্ধ কখনো ভাবতেও পারেনি। মুগ্ধ ছোট মার দিকে ঘুরে আবার তার কোলে মাথা রাখলো। আর কখনো এমন কথা বলবে না, তাহলে অভিমান করে অনেক দূরে চলে যাব।
ঠিক আছে, আর কখনো এমন কথা বলবো না। এমন সময় তাদের পুতুল মহারানী সেখানে হাজির। বাহ, ছেলেকে পেয়ে এখন মেয়েকে ভুলে গেছো তাই না? চুপি চুপি ছেলেকে আদর করা হচ্ছে। কেন রে, তোকে সব সময় আদর করি তবুও তোর মন ভরে না? তোর ভাইটা তো দুদিন পর চলেই যাবে, তবুও এত হিংসা করিস? আচ্ছা আয়, তোকেও আদর করে দিচ্ছি। পিচ্ছিটাও এসে ছোট মায়ের কোলে মাথা রাখলো। ভাইয়া কোথাও যাবে না বলে দিলাম, ভাইয়া চলে গেলে আমি খেলবো কার সাথে? ছোট মা কিছু বলতে যাবে তার আগে মুগ্ধ বলল, আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না। ছোট মাকে কিছু বলতে দিল না, কারণ মুগ্ধ দূরে কোথাও যাওয়ার কথা শুনলে পিচ্ছিটা হয়তো অনেক পাগলামি করবে, তাই না বলে শ্রেয়। ছোট মা বলল, আচ্ছা তোরা থাক, আমি আজ তোদের প্রিয় খাবার খিচুড়ি রান্না করব। খিচুড়ির কথা শুনে তারা দুজনেই হা করে রইল। এটা দেখে ছোট মা হেসে দেয়। ছোট মায়ের হাতের খিচুড়ি অনেক মজার হয়। মুগ্ধকে আজ নিজের প্রিয় মানুষগুলোকে ছেড়ে চলে যেতে হচ্ছে অচেনা অজানা এক জায়গায়, যেখানে থাকবে না মুগ্ধর প্রিয় মানুষগুলো। পিচ্ছিটাকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছে মুগ্ধর। পরিস্থিতি এতটাই নিষ্ঠুর যে প্রিয় মানুষগুলোকেও দূরে ঠেলে দেয়। মুগ্ধ যখন কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাড়ি থেকে বের হয়, তখন পিচ্ছিটা তাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে। বারবার বলছিল, আমাকে ছেড়ে যেও না। জানালার ধারে বসে এসব কথা ভাবতে ভাবতে নিজের শহরে চোখ বুলিয়ে নিল একবার। জানে না কখন চোখ দুটো লেগে গিয়েছিল। মুগ্ধর আসার পর নাকি পুতুল কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এই কথাটি মুগ্ধকে কেউ বলেনি। হঠাৎ কারো চিৎকারে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখে হেল্পার। জানালার দিকে তাকিয়ে দেখে মুগ্ধ বাবার দেওয়ার ঠিকানায় চলে এসেছে। বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে বাবার দেওয়ার ঠিকানায় চলে গেল। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দরজা খুলে দিল। কে আপনি, আর কাকে চাই? দরজাটা খুলে দিয়েই কথাটি বলল মেয়েটি। মুগ্ধ শান্ত কণ্ঠে জবাব দিল, জি আমি মুগ্ধ, এটা আসলাম চাচার বাড়ি না? মেয়েটি কিছু বলার আগেই বাড়ির ভেতর থেকে একটা শব্দ ভেসে আসলো। কে এসেছে রে মা? মেয়েটি মুগ্ধকে দরজায় দাঁড় করিয়ে রেখে উত্তর দিল, মুগ্ধ নামের একটি ছেলে এসেছে, তোমাকে খুঁজছে। আরে ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস কেন? ভেতরে নিয়ে আয়। এবার মেয়েটি মুগ্ধর দিকে তাকিয়ে বলল, চলুন ভেতরে, বাবা আপনাকে ডাকছে। মুগ্ধ অনুমতি পেয়ে ভেতরে গেল। সোফায় একজন মহিলা এবং পুরুষ বসে আছে। সম্ভবত মেয়েটির বাবা মা হবে। মুগ্ধ তাদের সামনে গিয়ে সালাম দিল। চাচা সালামের জবাব দিয়ে বলল, তা বাবা তুমি রায়হানের ছেলে মুগ্ধ? মুগ্ধ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। পরিচয় হও, ইনি হলো তোমার চাচি, ওর হলো আমাদের মেয়ে তিক্তাম। ভদ্র মহিলা এবং মেয়েটিকে দেখিয়ে দিয়ে বলল। মেয়েটি প্রথম থেকে মুগ্ধর দিকে হিংসে ভরা দৃষ্টিতে তাকিয়েছিল। তবে কি মেয়েটির চোখে মুগ্ধ বিষাক্ত কাটা হয়ে গেল? পরিচয় পর্ব শেষ করে চাচা মুগ্ধকে বলল, এখন গিয়ে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নিয়ে খাবার খেয়ে নাও। রিক্তা, মুগ্ধকে গেস্ট রুমে নিয়ে যাও। মেয়েটি মুগ্ধকে একটা রুমে নিয়ে এসে বাথরুম দেখিয়ে চলে গেল। মুগ্ধ ব্যাগটা বিছানায় ছুঁড়ে মেরে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিল। হঠাৎ শুনতে পেল, বাবা এই ছেলেটা কি আমাদের সাথে থাকবে? মনে হলো রিক্তা নামের মেয়েটি কথাটি বলল। মুগ্ধর একটু বেশি কৌতূহল জাগলো মনে তাদের কথোপকথন শোনার। ছেলেটা আমাদের সাথেই থাকবে। কিন্তু বাবা ছেলেটাকে দেখে আমার সুবিধার মনে হচ্ছে না, তুমি ওকে অন্য কোথাও থাকতে বলো। কি বলছো এসব? ও আমার ছোটবেলার বন্ধু ছিলেন। ওর বাবা আমার জীবনে কতটা অবদান রেখেছে তা তোমাকে বলে শেষ করতে পারবো না। আর অচেনা শহরে ছেলেটা কোথায় যাবে? আমি এত কিছু জানি না, তুমি ওকে তাড়িয়ে দাও। বাবা কেন এমন পাকলামো করছো তুমি? আমার কাছে তো মুগ্ধকে খারাপ লাগছে না। এবার রিক্তার মা বলে ওঠে, তোমার মেয়ে তো ঠিকই বলেছে, এভাবে অচেনা একটা ছেলেকে বাসায় জায়গা দেওয়াটা মোটেই ঠিক হবে না। তাছাড়া সে তোমার বন্ধুর ছেলে বলে কি তোমাকে উদ্ধার করে দিয়েছে নাকি? আমারও ছেলেটাকে ভালো লাগেনি, বলা তো যায় না কখন কি বিপদ ঘটিয়ে বসে। আমাদের ঘরে এত বড় একটা মেয়ে। ভদ্রমহিলা আর কিছু বলার আগে চাচা বলল, তুমি চুপ করবে, সবসময় শুধু উল্টোপাল্টা চিন্তা করো। ছেলেটার মধ্যে কি এমন খারাপ দেখলে যে যার জন্য মনে হলো সে এতটা জঘন্য কাজ করতে পারে? মানুষকে ভালোবাসতে শেখো, তাহলেই না মানুষের মর্মটা বুঝবে। রিক্তা বলে ওঠে, তুমি ওকে অন্য কোথাও থাকতে বলো, না হলে আমি কিন্তু এখানে থাকবো না। এই কথা বলে রিক্তা চলে যায় তার ঘরে। ভদ্রমহিলাও আর থাকলো না, স্থান ত্যাগ করে
মুগ্ধ ঘরে ঝোলানো ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলতে লাগলো, মানুষ কতটা বিচিত্র হতে পারে, তা না হলে একটা অচেনা মানুষকে নিয়ে এতটা জঘন্য ভাবনা কিভাবে মনের মধ্যে পুষতে পারে। তাদের কথোপকথন শুনে মুগ্ধর খুব একটা খারাপ লাগলো না, কারণ জীবনে যতটুকু পথ পাড়ি দিয়েছে এতেই পৃথিবীর মানুষ সম্পর্কে বেশ ভালোই ধারণা পেয়েছে। পৃথিবী যতটা না অদ্ভুত তার থেকেও বেশি অদ্ভুত এই পৃথিবীতে বসবাসরত মানুষরা। মুগ্ধ বুঝে গিয়েছে এখানে মুগ্ধর থাকা হবে না, আর থাকলেও খুব সংগ্রাম করে থাকতে হবে। আর মুগ্ধর মনে হয় এই সংগ্রামের কোনো মানেই হয় না। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় প্রতিবাদ না করাই ভালো, এতে বোঝা যায় কোনটা মুখোশধারী মানুষ আর কোনটা ভালো মানুষ। মুগ্ধ মুঠোফোনটি হাতে নিয়ে মাকে কল করলো। দুবার রিং বাজতেই কলটা রিসিভ করলো। মুগ্ধ কিছু বলার আগেই মা বলল, যেতে কোনো অসুবিধে হয়নি তো? মায়ের কথা শুনে নিঃশব্দে একটা মুচকি হাসি দিল। মায়ের কাছে এখনো সেই ছোট্ট মুগ্ধই রয়ে গেল। পৃথিবীর সকল মা বাবার কাছে তাদের সন্তানরা ছোটই থেকে যায়, বড় হয়ে যায় তো শুধু সন্তান নামক কিছু অমানুষরা, যারা মা বাবার উপর অত্যাচার করে। হ্যাঁ মা, আমার আসতে কোনো অসুবিধা হয়নি। বাড়ির সবাই কেমন আছে মা? সবাই ভালো আছে, কিন্তু পুতুল কি দিয়ে চলেছে, কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেছিল একবার। কথাটি শুনে মুগ্ধর হাসি মুখটা মলিন হয়ে গেল। ভাঙা কণ্ঠে বলল, কি বলছো এসব? পুতুল জ্ঞান হারিয়ে ফেলেছে আর তোমরা আমাকে বলনি? বলে কি হতো, চিন্তা ছাড়া আর কি কিছু করতে পারতি? এখন কি করছে? এখন একটু ঘুমিয়েছে। আচ্ছা মা, বাবা কোথায়? এই তো আমার পাশে, নে কথা বল। এই বলে মুগ্ধর মা বাবার হাতে ফোনটি দিল। হ্যাঁ বাবা বল, কি খবর তোর? ভালো। বাবা? বাবাকে কিছু বলতে গিয়ে আটকে গেল। কি রে, কিছু বলবি? বাবা, আমি এখানে থাকতে চাই না। কেন? বাবা, আমি এখানে থাকতে পারবো না, এদের বাসা আমার পছন্দ হয়নি। তাহলে তোর আঙ্কেলকে বল একটা বাড়ি দেখতে। ঠিক আছে বাবা। তারপর টুকিটাকি কথা বলে কল কেটে দিল। যাক, একটা ব্যবস্থা হয়ে গেল। কিছুক্ষণ পরে রিক্তা ডাকতে এলো খাবার খাওয়ার জন্য। মুগ্ধ কিছু না বোঝার ভান করে খাবার খেতে গেল। তোমার বাবা বলল তুমি নাকি আমাদের সাথে থাকবে না, কেন বাবা, এখানে কি তোমার অসুবিধা হবে? খাবার খাওয়ার সময় চাচা কথাটি বলল। না চাচা, কোনো সমস্যা নেই। তাহলে যে তোমার বাবা বলল তুমি এখানে থাকবে না? আসলে আমি একলা থাকতে একটু বেশি পছন্দ করি তো, তাই এই জন্য বাড়িতেও কেউ আমাকে বেশি ডিস্টার্ব করতো না। আচ্ছা, যেমনটা তোমার ইচ্ছে। তারপর সবাই খাওয়া শেষ করলো, কিছু সময় বিশ্রাম নিল। তারপর মুগ্ধ, রিক্তা এবং চাচা বের হলো বাসা দেখার জন্য। তাদের পাশেই বাসাটা। একলা মানুষ, তাই বেশি দেখাশোনা করলো না। সন্ধ্যার মধ্যে সবকিছু গোছগাছ করে নিল। মুগ্ধর পুতুল বউয়ের সাথে কথা বলবো বলে কল দিল মাকে। মা বলল, বাবা তোর বাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ মা, হয়েছে। আচ্ছা মা, পুতুল কি এখনো ঘুমায়? না, ঘরে বসে আছে মন খারাপ করে। আচ্ছা, ফোনটা পুতুলকে দাও। মা পুতুলের কাছে গিয়ে বলল, পুতুল মামুনি, তোমার ভাইয়া ফোন করেছে, তোমার সাথে কথা বলবে। না, আমি কথা বলবো না। ফোনের ওপাশ থেকে মুগ্ধ স্পষ্ট নাক টানার শব্দ পাচ্ছে, তার মানে পুতুল এখনো কাঁদছে। মুগ্ধ মাকে বলল, মা পুতুলকে বলে দাও আমার সাথে কথা না বললে আর কখনো বাড়ি ফিরবো না। মুগ্ধর মা পুতুলকে কথাটি বলার সঙ্গে সঙ্গে পুতুল চিৎকার দিয়ে ফোনটা হাতে নিল। ফোন কানে নিয়ে শুধু কাঁদছে। পিচ্ছিটার চোখের এক এক ফোঁটা মুগ্ধর বুকে তীরের মতো এসে বিঁধতে লাগলো। জানি না পিচ্ছিটার চোখের পানি মুগ্ধকে কেন এতটা আঘাত করে। মুগ্ধর চোখের কোণায় জমে থাকা ফোঁটা ফোঁটা পানি মুছে নিল। আমার পুতুল বউটা কি এভাবেই কাঁদবে নাকি আমার সাথেও কথা বলবে? আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তুমি খুব পচা। আমাকে একা ফেলে চলে গেছো, এখন আমি কার সাথে খেলবো? আমাকে কে পড়াবে? আমাকে তো তুমি ছাড়া আর কেউ পড়াতে পারে না। কথাগুলো বলে ডুকরে ডুকরে কেঁদে ওঠে পুতুল। ওর এমন বেদনাদায়ক কথাগুলো মুগ্ধর বুকের ভেতরটাকে দুমড়ে মুচড়ে দিল। ইচ্ছে করছে এখনই ছুটে চলে যেতে পিচ্ছিটার কাছে। পুতুল বউ, তুই যদি আর একবার কাঁদিস তাহলে আমি আর কখনো বাড়ি ফিরবো না বলে দিলাম। কথাটি বলার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ। যাক, ওষুধ কাজে দিয়েছে তাহলে। মুগ্ধ আবার বলল, তুই জাদু দেখবি? তুমি তো অনেক দূরে, তাহলে দেখবি কিভাবে? চাইলেই যাই। আমার পড়ার টেবিলের ড্রয়ারে গিয়ে দেখ, তোর জন্য চকলেট রাখা আছে। আর প্রতিদিন সকালে গিয়ে দেখতে পারবি তোর জন্য চকলেট রাখা থাকবে। কিন্তু তুমি তো অনেক দূরে, তাহলে কে আমার জন্য চকলেট রাখবে? এটাই তো জাদু। তুই যখন ঘুমিয়ে পড়বি তখন একটা পরী গিয়ে চকলেট রাখবে তোর জন্য।
পিচ্ছিটা আর কোনো কথা না শুনেই ফোনটা রেখে দৌড় দিল মুগ্ধর ঘরে। চকলেটের জন্য একদম পাগলি। দীর্ঘ 5 বছর পর আজ বাড়িতে ফিরেছে মুগ্ধ। নিজের অনুভূতিটা আজ অন্যরকম লাগছে। প্রিয় মানুষের মুখগুলো দেখবে বলে আজ আবার সেই মুগ্ধর পিচ্ছিটাকে দেখতে পাবে। না জানি পিচ্ছিটা কত বড় হয়ে গেছে। মুগ্ধকে দেখলে কি চিনতে পারবে, নাকি মুগ্ধ তাকে দেখলে চিনতে পারবে? জানে না কি উপহার অপেক্ষা করছে মুগ্ধর জন্য। দীর্ঘ সময় জার্নির পর বাড়ির সামনে এসে নামলো। সবকিছু কতটা পরিবর্তন হয়ে গেছে। পুরো পৃথিবীটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে মানুষগুলো পরিবর্তন হতেই বা ক্ষতি কি? মুগ্ধর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। কিছুটা অবাক হয়ে যায় বটে, কারণ তাদের বাড়ির সামনে এক ঝাঁক মেয়ে ফুটবল খেলছে। তাদের মধ্যে রয়েছে একটা বড় মেয়ে। মেয়েটাকে ঠিকমতো দেখা যাচ্ছে না। মুগ্ধ আর সেদিকে না তাকিয়ে বাড়ির দিকে অগ্রসর হলো। হঠাৎ মাথায় ভারী কিছুর আঘাত পেল। মাথাটা ভনভন করে ঘুরতে লাগলো। পিছনে ঘুরে দেখে বড় মেয়েটি দৌড়ে আসছে মুগ্ধর দিকে ফুটবল নেওয়ার জন্য। তার মানে এই মেয়েটার কাজ এটা। ভারী বজ্জাত মেয়ে তো, চেনা নেই জানা নেই, হুট করে একজন অপরিচিত মানুষকে বল দিয়ে আঘাত করলো। মেয়েটি মুগ্ধর সামনে এসে বল কুড়িয়ে নেওয়ার পরে মুগ্ধর দিকে তাকালো। মুগ্ধ কিছু বলতে যাবে তার আগে মেয়েটি মুগ্ধকে জড়িয়ে ধরলো। আচমকা এমন ঘটনার জন্য মোটেই প্রস্তুত ছিল না। মেয়েটি হঠাৎ মুগ্ধকে জড়িয়ে ধরলো কেন? কে এই মেয়েটি? এইসব নানান চিন্তা ঘুরপাক খেতে লাগলো মুগ্ধর মাথায়। ইতিমধ্যে মুগ্ধর পুরো শরীরটা অবশ হয়ে যেতে শুরু করে। মনে হচ্ছে অনেক পুরনো কিছুর সঙ্গে মুগ্ধর সংঘর্ষ হয়েছে, যার জন্য মনের ভিতর অজানা শিহরণ বয়ে যাচ্ছে। হঠাৎ মুগ্ধর বুকে ভেজা অনুভব করলো। মনে হচ্ছে মেয়েটি কাঁদছে, কিন্তু কেন কাঁদছে সবকিছু মুগ্ধর অজানা। এগুলোকে জানবার খুব ইচ্ছে জাগছে মনে। এতক্ষণে হুঁশ এলো মুগ্ধর। মুগ্ধ মেয়েটির মাথা তার বুক থেকে তুলে দেখলো মেয়েটির চোখ জোড়া আবছা লাল হয়ে গেছে। মুগ্ধ কণ্ঠে জোর এনে বলল, এ কি, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? মেয়েটির মুগ্ধর কথা শুনে মনে অনেকটা অবাক হলো মনে হচ্ছে। মুগ্ধ ভাবতে লাগলো এতটা অবাক হওয়ার কারণ। মেয়েটি কপট রেগে কোমরে 2 হাত রেখে বলল, তুমি আমাকে চিনতে পারোনি। মুগ্ধকে তুমি করে সম্বোধন করায় অনেকটাই অবাক হলো মুগ্ধ। মুগ্ধকে কিছু বলার সুযোগ না দিয়ে আবার সে বলল, আজ তোমাকে দেখাবো মজা। এই বলে ফুটবল রেখে তাদের বাড়ির ভিতরে চলে গেল। মুগ্ধ আরো বেশি অবাক হলো মেয়েটির এমন হুটহাট কার্যক্রম দেখে। মেয়েটি তাকে জড়িয়ে ধরলই বা কেন, কাঁদলই বা কেন, আর তাদের বাড়ির ভেতরেই বা গেল কেন? সবকিছু মুগ্ধর মাথা ঘুরিয়ে দিচ্ছে। হয়তো তাদের পরিচিত কেউ হবে, তাই এমন আচরণ করছে। কিন্তু মুগ্ধর পুতুল বউটাকে দেখতে না পেয়ে মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। যার জন্য মনটা সবসময় ছটফট করে, এখনো তার দেখাই মিলল না। এসব চিন্তা বাদ দিয়ে বাড়ির সামনে এসে কলিং বেল বাজালো। কয়েক মুহূর্ত পর ছোট মা এসে দরজা খুলে দিল। মুগ্ধকে দেখার সঙ্গে সঙ্গেই ছোট মার চোখে পানি গড়িয়ে এলো। কলিজা বলে চিৎকার দিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। হয়তো এটা খুশির কান্না, এ কান্না থামাতে নেই। কলিজা শব্দটি শুনে ঘরে থাকা তার জননীও এক প্রকার দৌড়ে চলে এলো। ছোট মা মুগ্ধর কপালে গালে চুমু দিয়ে ভরিয়ে দিল। এবার মা তাকে দেখে যেন অঝোর ধারায় চোখের পানি ফেলতে লাগলো। মুগ্ধ বোঝে না মেয়েরা কেন এমন হয়। সন্তানকে বহুদিন পর দেখলেই কেন কাঁদে, আর দূরে কোথাও গেলেই বা কেন কাঁদে? মুগ্ধকে দেখে মা একদম বরফ হয়ে গেছে। মুগ্ধ একটু এগিয়ে গিয়ে মাকে পরম মমতায় জড়িয়ে ধরলো। মা এবার হাউমাউ করে কাঁদতে লাগলো। মুগ্ধ বুঝতে পারছে না মায়ের কান্না থামাবো কিনা। মুগ্ধ মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে ভাঙা কণ্ঠে জোর এনে বলল, মা, আমি কি তোমাদের চোখের পানি দেখার জন্য এতদূর ছুটে এলাম, নাকি তোমাদের মুখে পূর্ণিমার হাসি দেখার জন্য এসেছি? মা বুঝতে পারলো মুগ্ধর কথায় অভিমানের মিশ্রণ রয়েছে, আর মুগ্ধর অভিমান খুব সহজে ভাঙবার নয়, সেটা মা খুব ভালো করেই জানে। তাই চোখের পানি মুছে মুগ্ধর কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে বলল, তুই আসবি, এটা আমাদের বলিসনি কেন? একেবারে যেহেতু চলে এসেছি তাই ভাবলাম সারপ্রাইজ দেব। তুই এমন এমন সারপ্রাইজ দিস, মানুষের হার্ট অ্যাটাক হওয়ার মতন সারপ্রাইজ। বেশ ভারী কণ্ঠে কথাটি বলল মুগ্ধর জননী। উফ মা, এসব ফালতু কথা আমার জন্য একদম পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। নিজের মাকে পেয়ে আমাকে ভুলেই গিয়েছিস? আমি কে যে আমাকে মনে হবে? পিছন থেকে অতি জোরালো অভিমানী কণ্ঠে ছোট মা কথাটি বলল। মুগ্ধ এবার মাকে ছেড়ে ছোট মাকে গিয়ে জড়িয়ে ধরে। ছোট মার কপালে শব্দ করে ছোট্ট একটা চুমু খায়। মুগ্ধ জানে ছোট মা মুগ্ধর উপর বেশিক্ষণ রাগ বা অভিমান করে থাকবে না। ছোট মার কাঁধে মুগ্ধর 2 হাত পেঁচিয়ে বলল, তোমরা 2 মা মিলে আমার 2টো পৃথিবী। তোমাদের কাউকেই আমি আলাদা চোখে দেখি না। মাকে যতটা ভালোবাসি তোমাকেও ঠিক ততটাই ভালোবাসি। তোমাদের 2 মায়ের মাঝে আমি কোনো বৈষম্য রাখি না।
ছোট মা মুগ্ধর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমরা ভাগ্য করে তোর মতো সন্তান পেয়েছি। মুগ্ধ দুজনকেই হাসানোর জন্য বলল, আমি ভাবতেই পারিনি তোমরা এত তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবে। 5 বছরেই বুড়ো হয়ে গেলাম আমরা। তা নয়তো কি, মাথার সব চুল তো পেকে গেছে, তাহলে তো বুড়ি হয়ে গেছো তোমরা, তাই না? মুগ্ধর কথা শুনে তার দুই জননী ফিক করে হেসে দেয়। দুটো চাঁদের হাসি একসাথে হলে কতটা সুন্দর হতে পারে তার বর্ণনা দেওয়ার ক্ষমতা মুগ্ধ অধমের নেই। মায়েদের সাথে খুনসুটি করলেও মুগ্ধর দু চোখ যেন খুঁজে হয়রান অন্য কাউকে। মুগ্ধ এসেছে পর্যন্ত এখনো তার পুতুল বউয়ের কোনো দেখা নেই। তোর পুতুল বউ ঘরে আছে। পিছন থেকে মায়ের কথাটি শুনে হকচকিয়ে উঠল মুগ্ধ। বেশি ভনিতা না করে বলল, আমি এসেছি। এটা কি পুতুল বুঝতে পারিনি নাকি বুঝেও আসছে না? তা জানি না, তবে তুই আসার কয়েক মুহূর্তে আগে মন খারাপ করে হন হন করে ঘরে গেল। মনে হয় কারোর সাথে ঝগড়া করে এসেছে। মুগ্ধর উল্টো দিকে হয়ে ঘাপটি মেরে বসে আছে। এটা কি তার অভিমান? মুগ্ধ কণ্ঠ কাঁপিয়ে ডাক দিল, পুতুল বউ। ডাকটি দেওয়ার সময় মুগ্ধর যেন অন্তর আত্মা কেঁপে উঠল। আজ কত বছর পরে মুগ্ধর সেই রেখে যাওয়া ছোট্ট পুতুলকে দেখবে মুগ্ধ। ভাবতেই তার মনের ভিতর সাগরের ঢেউয়ের মতো উতাল পাতাল শুরু হয়ে গেল। মুগ্ধর মুখ দেখে পুতুল বউ ডাকটি শুনে পুতুল তার দিকে ঘুরে তাকায়। সেই মেয়েটি যে মুগ্ধকে বাড়ির সামনে জড়িয়ে ধরেছিল এবার আর অবাক হলো না, কারণ আবছা আবছা বুঝতে পেরেছিল এই মেয়েটি মুগ্ধর পুতুল বউ হবে। পুতুল এবারও বিলম্ব না করে দৌড়ে এসে মুগ্ধকে জড়িয়ে ধরে। এবার মুগ্ধ পরম মমতায় জড়িয়ে নিল তার পুতুল বউটাকে। দীর্ঘ কয়েকটি বছর পর প্রিয় মানুষটাকে বুকে জড়িয়ে নেওয়ার অনুভূতিটা যে কত প্রখর তা বলে বোঝানো খুব কঠিন। রেখে গেল সেই ছোট্ট পুতুলকে, আর এসে যে পুতুল বউকে এতটা বড় হতে দেখবে তা ভাবনায় আনা মুশকিল। আজ তার পুতুল বউটা কতটা বড় হয়ে গেছে। হঠাৎ পুতুল নিজেকে মুগ্ধর থেকে ছাড়িয়ে নিয়ে দুহাত দূরে গিয়ে দাঁড়িয়ে কোমরে হাত রাখলো। তুমি আমাকে চিনতে পারোনি, এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো আমাকে? কথাটি বেশ অভিমান নিয়েই বলল মুগ্ধর পিচ্ছিটা। জানে এখন ইমোশনাল হওয়া যাবে না, এই পুতুল বউটাকে রাগানোর জন্য বলল, আগে তো অনেক সুন্দরী ছিলি, এখন যে এতটা পেতনির মতো দেখতে হবি তা তো আর জানতাম না, তাই চিনতেও পারিনি। বোমাটা মনে হয় সঠিক জায়গায় পড়েছে। এই বুঝি বোমাটা ফাটলো বলে? আমি পেতনির মতো দেখতে, তাই না? গোটা গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে আমি, আর আমাকেই বলছে পেতনি? আজ তোমার একদিন কি আমার যে কদিন লাগে। এই বলে পাশের টেবিলে থাকা স্টিলের স্কেল নিয়ে মুগ্ধকে ধাওয়া করতে লাগলো মারার জন্য। পুরো বাড়ি ছুটে চলেছে তারা। সত্যি এতদিন পরে পুতুলের রাগ ভাঙাতে পেরে অনেকটাই ভালো লাগা কাজ করছে মুগ্ধর মনে। তাদের এমন ছেলে মানুষই দেখে ছোট মা মাকে বলে, এতদিন বাড়িটা যেন প্রাণহীন ছিল, আজ আমাদের খোকা আসার সাথে সাথে বাড়িটা প্রাণ ফিরে পেল। ছোট মার কথা শুনে মা একটা তৃপ্তির হাসি দিয়ে বলল, ঠিক বলেছিস ছোট, একমাত্র ছেলে মেয়ে দুটো আমাদের বাড়ির প্রাণ। ওদের ছাড়া বাড়িটা একেবারে নিষ্প্রাণ। ছেলেটা হুট করে এসে আমাদের চমকে দিল, আর দুজন একসাথে হয়ে কেমন খুনসুটি ও দুষ্টুমিতে মেতে উঠলো। পিচ্ছিটার দৌড়ানি খেয়ে মুগ্ধ হাঁপিয়ে গেল, কিন্তু পিচ্ছির হাঁপিয়ে যাওয়ার কোনো নামগন্ধ নেই। মাত্র একটা সময় না পেরে মুগ্ধ সোফায় ধপ করে বসে পড়ল। এই সুযোগে পুতুলও কয়েকটা বসিয়ে দিল মুগ্ধর শরীরে। পুতুলের মান অভিমান ভাঙিয়ে নিজের ঘরে গেল ফ্রেশ হওয়ার জন্য। ঘরে গিয়েও অবাক হতে হলো মুগ্ধকে, কেননা যেমন পরিষ্কার ঘর রেখে গিয়েছিল ঠিক তেমনই আছে। কেউ হয়তো প্রতিনিয়ত ঘরে এসেছে এবং মুগ্ধ এই ছোট্ট ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। এসব ভাবছিল তখনই পেছন থেকে কেউ বলে ওঠে, আমি সবসময় তোমার ঘর পরিষ্কার রেখেছি, এই নাও তোয়ালে। তোয়ালেটা মুগ্ধর হাতে ধরিয়ে দিয়ে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল পুতুল। মুগ্ধ ওর যাওয়ার পারে তাকিয়ে ভাবতে লাগলো, আমার সেই ছোট্ট পুতুল আর সেই ছোট্টটি নেই, অনেক বড় হয়ে গিয়েছে সে। একটা সময় ছিল তাদেরকে তার কাজ করে দিতে হতো, আর এখন সে তাদের কাজ করে দেয়। পৃথিবীটা যদি থমকে যেত তাহলে তারা বুঝতেই পারতো না জীবনের মজা। এসব ভাবনা বাদ দিয়ে বাথরুমে গিয়ে গোসল করে নিল, তারপর খেয়ে নিল। কিছুক্ষণ পর মুগ্ধর বাবা এবং ছোট্ট চাচ্চু একসাথে বাড়িতে আসে। তাদের সাথে কুশল বিনিময় করলো, তারপর আড্ডায় মেতে উঠল সবাই। হঠাৎ পুতুলের কথা মনে পড়ায় মাকে জিজ্ঞেস করলো, মা পুতুলকে দেখছি না, পুতুল কোথায়? মা রান্নাঘরের দিকে ইশারা করে বলল, পুতুল রান্নাঘরে রান্না করে। মুগ্ধ মায়ের কথা শুনে এবার আরো বেশি অবাক হয়ে গেল। কি আশ্চর্য, বাড়িতে আসার পর সবাই শুধু তাকে অবাকই করে দিচ্ছে। পুতুল রাঁধতে পারে? কেন পারবে না? রান্না বান্না মেয়েদের জীবনের
অনেক বড় এমন ভূমিকা পালন করে। পুতুল তোকে রেঁধে খাওয়াবে বলে অনেক কষ্টে রান্না করা শিখেছে। বিশ্বাস না হলে গিয়ে দেখ। যাক, মা মুগ্ধর পটটা সোজা করে দিল পুতুলের কাছে যাওয়ার কথা বলে। না হলে হুট করে কিসের বাহানা দেখিয়ে পুতুলের কাছে যেত। তাই আর বিলম্ব না করে রান্নাঘরের দিকে অগ্রসর হলো। গিয়ে মুগ্ধ এক অপরূপাকে দেখতে পেল। ওড়না কাঁধে ঝুলিয়ে কোমরে বেঁধেছে পুতুল। পুতুলের মুখে একটু আটা লেগে আছে। দারুণ লাগছে দেখতে। পুতুল অতীতের তুলনায় বর্তমানে আরো বেশি সুন্দর হয়েছে। লম্বা কালো চুল, হরিণীর মতো টানা টানা চোখ, নাকটা হালকা উঁচু, চোখ দুটো বড় বড়, চুলগুলো হাঁটুর নিচে। পুতুলের চুল ছোটবেলা থেকেই বড়। মুগ্ধর সামনে এ যেন এক মায়াবতী নারী দাঁড়িয়ে আছে। মুগ্ধ পুতুলকে এই অপরূপ সৌন্দর্যের ভিতরে নিজেকে হারিয়ে ফেললো। দরজায় হেলান দিয়ে মন ভরে পুতুলকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল মুগ্ধ। এদিকে কারো উপস্থিতি টের পেয়ে পুতুল দরজার দিকে তাকায়। মুগ্ধকে এভাবে দেখে কিছুটা নড়ে ছড়ে উঠল। হয়তো তাকে এভাবে আশা করেনি সে। এদিকে পুতুলকে দেখতেই বিভোর মুগ্ধ। পুরো দুনিয়া যেন এই মুহূর্তে থমকে গিয়েছে। পুতুলের মনে শয়তানি বুদ্ধি জেগে বসে। গরম খুন্তি নিয়ে টিপি টিপি পায়ে মুগ্ধর সামনে এসে দাঁড়ায়। তবুও কোনো হেলদোল নেই মুগ্ধর। পুতুল গরম খুন্তিটা মুগ্ধর হাতে ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে চিৎকার বেরোলো। কিন্তু চিৎকারটা বাইরে হতে দিল না পুতুল। তার আগেই তার ওই নমনীয় কোমল হাত দিয়ে মুগ্ধর মুখটা চেপে ধরে। পুতুল একদম মুগ্ধর শরীরের সাথে লেপটে গেছে। মুগ্ধ পুতুলের তুলনায় একটু লম্বা হওয়ায় মুগ্ধ মুখ চেপে ধরায় মুগ্ধর একদম কাছে আসতে হয়েছে তাকে। মুগ্ধ পুতুলের চোখের দিকে তাকিয়ে একদম বরফ হয়ে যায়। কি আছে ওই চোখে, যার মায়ায় বারবার হারিয়ে ফেলেছে নিজেকে। মুগ্ধর গরম নিঃশ্বাস পুতুলের হাতে আশ্রে পড়ছে। এতে পুতুল শিউরে ওঠে। মনে হচ্ছে শরীরটা এলিয়ে দিতে। পুতুল কেউ দেখে ফেলবে। পুতুল মুগ্ধর মুখ থুপড়ে হাতটা সরিয়ে নেয়। দেখুক, তাতে আমার কি। মুগ্ধ পুতুলের এমন মোহময় কথা শুনে বেকুব হয়ে গেল। কেউ দেখে ফেললে সমস্যা হবে। তুমি আমাকে চুপি চুপি দেখছিলে, তাতে কোনো সমস্যা নেই। আর আমি একটু এসেছি, তাতে যত সমস্যা। এই বলে পুতুল আবার নিজের জায়গায় গিয়ে রান্না করতে থাকে। মুগ্ধ ওর কাছে গিয়ে ভাবতে লাগলো, পুতুল সত্যি আর ছোট নেই। ও বুঝতে পেরেছে কাছে আসার গুরুত্বটা। হঠাৎ খেয়াল করলো পুতুলের হাতে কিসের যেন একটা দাগ। মুগ্ধ পুতুলের হাতটা চেপে ধরে জিজ্ঞেস করলো, পুতুল তোর হাতে কি হয়েছে? পুতুল তার হাতটা ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে বলল, তেমন কিছু না, এমনিতেই যাতে দাগ পড়ে না। পুতুল সত্যি করে বল। পুতুল পিটপিট করে তাকিয়ে আমতা আমতা করে বলল, তোমার জন্য রান্না শিখতে গিয়ে তেল হাতে পড়ে একটু পড়েছে। পুতুলের কথাটা যেন সোজা মুগ্ধর বুকে গিয়ে বিঁধল। সেই ছোট্ট পুতুল তার জন্য এতটা কষ্ট করেছে। মুগ্ধ কিছু না বলে শুধু মায়াবী দৃষ্টিতে তাকিয়ে রইল পুতুলের দিকে। রাতে ডিনার শেষ করে পুতুলের রান্নার অনেক প্রশংসা করলো। এতে পুতুল অনেকটাই খুশি হয়েছে। বউ বা প্রিয় মানুষগুলো যখন আপনার জন্য কষ্ট করে রান্না করে, তখন একটু বানিয়ে হলেও তার রান্নার প্রশংসা করুন। এতে সে অনেকটাই অনুপ্রেরণা পায় এবং আনন্দিত হয়। প্রিয় মানুষগুলো কিন্তু সামান্য একটু প্রশংসা পাওয়ার জন্যই রান্না করে। সকালে ঘুমিয়েছিল, হঠাৎ পেটে ভারী কিছু অনুভব করলো। ঠোঁটেও কোনো কিছুর স্পর্শ পাচ্ছে। চোখ দুটো খুলে দেখে পুতুল মুগ্ধর পেটে বসে মুগ্ধর ঠোঁটে লিপস্টিক মাখিয়ে দিচ্ছে। মুগ্ধ নড়তে গেলে পুতুল বলে, খবরদার নড়াচড়া করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। মুগ্ধ চুপচাপ ওর পাগলামিগুলো দেখতে লাগলো। পাগলিটা পারেও বটে, দুষ্টুমিটা যেন ওর রক্তে মাখা। প্রথমে মুগ্ধর ঠোঁটে লিপস্টিক মাখিয়ে দিল, তারপর পুরো মুখে মেকআপ করে দিল। তারপর মুগ্ধর মুখের সামনে ছোট্ট একটা আয়না ধরলো। জঙ্গলি ভূত বানিয়ে দিয়েছে একেবারে। তারপর নিজেই দাঁতের এক অদ্ভুত দর্শন দিয়ে বলল, আমাকে পেতনি বলা, তাই না? এবার দেখো কেমন লাগে। মুগ্ধ পুতুলের কথা শুনে মনে মনে হেসে দেয়। পেতনিকে পেতনি বলবো না তো কি পরি বলবো? মুগ্ধর কথা শুনে মনে হয় পুতুলের খারাপ লাগলো, তাই মুখটা কালো করে মুগ্ধর উপর থেকে নামতে লাগলো। মুগ্ধর হাত দুটো ধরে তার দিকে ঘুরিয়ে নিল। পালিয়ে যাচ্ছিস কোথায়? পিছিটা পাহাড় সমান অভিমান মুখে জড়ো করে বলল, থাকতে হবে না কোনো পেতনির সাথে, আমি বুঝে গেছি। কি বুঝে গেছিস? শহরে গিয়ে নিশ্চয়ই কোনো শাকচুন্নির খপ্পরে পড়েছ, তাই আমাকে তোমার পেতনি মনে হয়। পুতুলের গাল দুটো টিপে দিয়ে বলল, তুই পেতনি না, একটা পরি থেকে বেশি সুন্দর তুই মজাও বুঝিস না, নাকি আমার মনের ভাষা বুঝিস না? মুগ্ধর কমপ্লিমেন্ট শুনে পুতুল মনে হয় একটু লজ্জা পেল। আমি কি তোমার বোন নাকি যে তোমার মনের ভাষা বুঝবো? মুগ্ধ পুতুলের কথা শুনে হেসে দিল।
এখন কি আমার পেটের উপর থেকে নামবি নাকি এভাবে পুরো দিন বসে থাকবি? এবার পুতুল মুগ্ধর পেট থেকে নামলো। মুগ্ধ ব্রাশে টুথপেস্ট নিয়ে দাঁত মাজতে মাজতে পুতুলের দিকে তাকিয়ে দেখে ঠোঁটে হাত দিয়ে গভীর মগ্ন হয়ে কি যেন ভাবছে। মুগ্ধ ওর মাথায় একটা চাটি মেরে বলে, কিরে এভাবে কি ভাবছিস? পুতুল কপট রেগে বলল, তুমি আমাকে মারলে কেন? মেরেছি, বেশ করেছি। যেভাবে মুখে হাত দিয়ে চিন্তা করছিস মনে হয় কোনো তুল কালাম হয়ে গেছে। এই বলে মুগ্ধ বাথরুমে গিয়ে মুখ ধৌত করতে লাগলো। পুতুল হুট করে এসে প্রশ্ন করে, আচ্ছা তুমি শহরে গিয়ে কোন মেয়ের সাথে ইটিস পিটিস করনি তো? মুগ্ধ ভ্রু কুঁচকে তাকালো পুতুলের দিকে। মুগ্ধ উল্টো প্রশ্ন ছড়লো, ইটিস পিটিস মানে? প্রেম টেম করনি তো? মুগ্ধ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। প্রেমকে ইটিস পিটিস বলছে মেয়েটা। কি হলো, বলছো না কেন? আরে বাবা না, প্রেম করিনি। সত্যি বলছো তো? এখানে মিথ্যের কি আছে? লেখাপড়া নিয়েই তো ব্যস্ত ছিলাম। প্রেম করার সময় পেলাম কখন? আর যার তার সাথে কি প্রেম করা যায়? আর আমাকেই বা কোন মেয়ে পাত্তা দেবে বল? তোমার মতো বান্দরকে কেউ পাত্তাও দিবেও না। এই বলে পুতুল ভেঙচি কেটে দৌড়ে পালিয়ে গেল। ছোটবেলাতে যেমন স্ট্রে পাকা ছিল এখন তেমনটি আছে। তবে ওর এই পাগলামিগুলোই তাদের সুখের সন্ধান মিলিয়ে দেয়। আজ আবারও বাড়ি ছাড়তে হচ্ছে চাকরির সুবাদে। পরিবার স্বজন পুতুলকে ছেড়ে আবারও অজানা ঠিকানায় পাড়ি জমালো মুগ্ধ। বেশ ভালোই কাটছিল দিনগুলো। দেখতে দেখতে সপ্তাহ মাস বছর কেটে গেল। একদিন অফিসে বসে কাজ করছিল, হঠাৎ মুঠোফোনটি বেজে ওঠে। হাতে নিয়ে দেখে বাবার নাম্বার। বেশ খুশি মনে রিসিভ করে কানে ধরলো। হ্যাঁ বাবা, কেমন আছো? আর বাড়ির সবাই কেমন আছে? আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস বাবা? এই তো ভালো। তোকে একটা জরুরি কথা বলবো বলে কল করা। হ্যাঁ বলো। আমরা পুতুলের বিয়ে ঠিক করেছি। বাবার এই ছোট্ট বাক্যটি শুনে মুগ্ধ যেন পুরো পৃথিবী কেঁপে উঠল। মুগ্ধ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। পুতুলের বিয়ে ঠিক করেছে। মুগ্ধের কাছে ঘটে যাওয়া গত মুহূর্তটা অবিশ্বাস্য মনে হচ্ছে। তবুও নিজেকে ঠিক রেখে বলল, এত তাড়াতাড়ি বুড়িটার বিয়ে? হ্যাঁ, ভালো পাত্র পেয়েছি। ছেলে অনেক বড় সরকারি অফিসার। পুতুল অনেক সুখে থাকবে। পুতুল জানে না? মুগ্ধ শুধু ঠিক আছে বলে রেখে দিল। আজ মুগ্ধর পৃথিবীটা বড্ড অসহায় হয়ে পড়ল। তার পুতুল বউটা অন্য কারো হবে বলে, যাকে নিয়ে ছোটবেলা থেকে মুগ্ধর এই ছোট্ট মনে স্বপ্ন বুনেছিল। আস্তে আস্তে মুগ্ধর চোখ দুটো ঝাপসা হতে লাগলো। ভরাক্রান্ত মন নিয়ে বাগানে বসে দু হাত গুজে আকাশ পানে এক পলকে তাকিয়ে আছে মুগ্ধ। ভাবছে দুদিনে তার পুরো পৃথিবীটা উল্টে গেল। যাকে নিয়ে ছোটবেলা থেকে মন ঘর বাঁধার স্বপ্ন পুষে রেখেছিল, এখন সে অন্য কারো হয়ে যাবে। এই কথাটি ভাবতেই বারবার বুকের ভেতরটা ছেদ করে ওঠে। না পারছে নিজেকে সামাল দিতে, না পারছে নিজের অশান্ত মনকে শান্ত করতে, আর না পারছে পরিবারের কিছু বলতে। কারণ মুগ্ধ বা পুতুল ছোটবেলা থেকেই বাবার কথায় অনড় ছিল। কখনো বাবার কথার উপরে কথা বলেনি। এখনো সেই সাহসটা জোগাতে পারেনি পুতুলকে হারিয়ে ফেলবে। এই কথাটি ভাবলেই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। যার সাথে জীবনের পুরোটা সময় জুড়ে হেসে খেলে পার করল, সেই কিনা অন্যের ঘরের বউ হতে চলেছে। চোখের কোণে কখন পানি এসে বাসা বেঁধেছে টেরই পেল না। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেল। আলতো করে চোখের পানি মুছে পেছনে তাকালো। পুতুল দাঁড়িয়ে আছে। মুখ দেখে যতটা বুঝলো, মনে হলো পুতুলের মন তার থেকেও বেশি খারাপ। নিজেকে স্বাভাবিক রেখে বলল, কিরে কিছু বলবি? বলার জন্য এসেছি। আজ অনেক কিছু বলার আছে তোমাকে। তুমি সবসময় আমার কথা মজা ভেবে উড়িয়ে দাও, কিন্তু আজ আমি যা বলবো তা একদম মজা নয়। আজ পুতুলের কথার সুর পাল্টে গেছে। এতদিন তার বলা প্রতিটি কথায় দুষ্টুমি লুকিয়ে থাকতো, কিন্তু আজ মনে হচ্ছে পুতুল দুষ্টুমির মোড়ে নেই। আজ সত্যিই সে সিরিয়াস। মুগ্ধ বনিতা না করে বলল, আচ্ছা বল, কি বলার আছে? তারা দুজনে বাগানে পাতানো দোলনায় বসলো। পুতুল একবার মুগ্ধর দিকে মায়া ভরা চাহনিতে তাকিয়ে প্রকৃতিকে দেখায় মন দিল। তারপর মিষ্টি কণ্ঠে বুলি ছুটতে লাগলো, ভাইয়া তোমার মনে আছে সেদিনের কথা, যেদিন তুমি পড়ন্ত বিকেলে নদীর ধারে বসে নদীর সৌন্দর্য দেখছিলে? পুতুলের কথা শুনে অনেকটাই অবাক হলো। এই পুরনো কথাও পুতুলের মনে আছে। মুগ্ধ কিছুটা আন্দাজ করতে পারলো পুতুল ঠিক কি বলতে চায়। তবুও পুরো বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য বলল, মনে আছে। সেদিন আমি তোমাকে বলেছিলাম ভাইয়া তুমি আমাকে বিয়ে করবে, আমি তোমার সব কাজ করে দেবে। সেদিন তুমি আমার কান টেনে বলেছিলে আমি যখন বড় হয়ে বিয়ের উপযুক্ত হব তখন তুমি আমাকে তোমার বউ বানাবে। মুগ্ধ কথা কাটানোর জন্য বলল, পাগলি, ওটা তো মজা করে বলেছিলাম। তোমার কাছে ব্যাপারটা মজার হলেও আমি কিন্তু একদম মজা করিনি। সেদিন তুমি বলেছিলে আমাকে বিয়ে করবে,
আজ সত্যিই তোমার বউ হতে চাই। আমি পারবো না অন্য কাউকে বিয়ে করতে। আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া। মুগ্ধ পুতুলের কথা শুনে ওর মুখের দিকে তাকালো, চোখ দিয়ে নীরবে পানি পড়ছে। মুগ্ধ কখনো ভাবতেও পারেনি পুতুল এত পুরনো কথা মনে রেখে সেই ভালোবাসার দাবি নিয়ে আবারও মুগ্ধর সামনে এসে দাঁড়াবে। মানুষ জীবনে অনেক কিছুই আশা করে না, কিন্তু সেই না চাওয়ার জিনিসটাই জীবনে আসে। আবার অনেক কিছু চেয়ে হাজার চেষ্টা করেও পাওয়া যায় না। জীবন কি অদ্ভুত। তুই কি বলছিস এসব? এটা কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুমি আমাকে কখনো ভালোবাসোনি। কি উত্তর দেবে এখন মুগ্ধ? কথা বলার ভাষা যে হারিয়ে গেল। মুগ্ধ যে পুতুলকে নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু পরিবার আর সমাজের জন্য ভালোবাসাটাকে প্রকাশ করতে পারছে না। মুগ্ধ নিশ্চুপ থাকায় পুতুল হয়তো ভেবে নিয়েছে মুগ্ধ সত্যিই তাকে ভালোবাসে না, তাই আবার বলতে থাকে, তুমি যে সত্যি আমাকে ভালো না বাসো তাহলে কেন এত কেয়ার করো আমার? কেউ আমাকে মারলে তুমি কেন এতটা রাগ করতে? আমি না খেলে তুমি কেন খাওয়া বন্ধ করতে? আমার সামান্য একটু কষ্টে তুমি কেন এত কষ্ট পেতে? আমি না খেয়ে ঘুমালে তুমি কেন না খেয়ে ঘুমাতে? উত্তর দাও। নাকি এগুলো সব মিথ্যে অভিনয়? আমাকে ভালো না বাসলে কেন সবসময় আমাকে সবার কাছে বেশি প্রাধান্য দিয়েছো তুমি? কেন দিনের পর দিন এত অত্যাচার সহ্য করেছো? তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? নাকি আমি শুধুই তোমার চাচাতো বোন? পুতুলের কথা ধারালো তীরের মতো মুগ্ধর বুকে বিঁধতে লাগলো। এতটা প্রখর তার কথার বলেই সেদিনের সেই পিচ্ছিটা তাকে এতটা ভালোবাসবে তা মুগ্ধর ভাবনার বাইরে। মুগ্ধ পুতুলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, দেখ পুতুল, এখানে আমাদের ভালোবাসার কোনো মূল্য নেই। আর আমি তোকে ভালোবাসলেও এর কোনো ফায়দা নেই, কারণ আমাদের সম্পর্ক, আমাদের পরিবার এবং সমাজ কেউই মানবে না। তুই এই বিয়েতে রাজি হয়ে যা, দেখবি অনেক সুখী হবি। মুগ্ধর কথা শুনে পুতুল মিছে একটা হাসি দিল, ঠোঁট বাঁকিয়ে। মুগ্ধ বুঝলো না সে হাসির কি বলল। যে মানুষটার অন্যের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়ায় আর সেই বিড়াল হয়ে গেছে। আরে তুমি কোন সমাজের কথা বলছো? যে সমাজের মানুষ কষ্টের প্রাণ খুলে হাসে। আমি তোমাকে ভালোবাসি। আর একটা মানুষ কখন কাউকে ভালোবাসে জানো? যখন সে কারো কাছে নিজের সুখ খুঁজে পায়, ঠিক তখনই তাকে ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার কাছেই সুখে থাকবো। তুমি কেন বুঝতে পারছো না? আমার ভালো থাকার চাবিকাঠি যে তুমি। নাকি বুঝেও অবুঝের মতো ভান করছো? আর বাকি রইল সমাজের কথা। আচ্ছা ধরে নিলাম আমি এই সরকারি অফিসারকে বিয়ে করছি, কিন্তু আমি ভালোবাসি তোমাকে। পরিবারের চাপে তাকে বিয়ে করলেও আমার মন তো তোমাকে ঘিরেই থাকবে। আমি তো তার কাছে ভালো থাকবো না। আর তখন তোমাকে না পাওয়ার যন্ত্রণা কোনো এক ঘরের কোণে বসে নীরবে চোখের পানি ফেলবো। তখন কি তোমার এই সমাজ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার পাশে এসে দাঁড়াবে? নাকি যখন স্বামীর হাতে নিপীড়িত হয়ে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করব, তখন তোমার সমাজ আমাকে বাঁচাবে? পুতুলের কথা শুনে মুগ্ধর মাথা ঝিমঝিম করতে লাগলো। কোনো কুলকিনারা না পেয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল পুতুলের কোমল গালে। মুগ্ধ পুতুলের সামান্য কষ্টের কথা চিন্তা করতে পারে না, আর সে মৃত্যুর কথা বলছে। পুতুল মুগ্ধর থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে কাঁদতে লাগলো। তুমি যাই বলো না কেন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর যদি অন্য কাউকে বিয়ে করতে হয় তাহলে বিয়ের দিনই অনেক বড় দুর্ঘটনা ঘটবে। এই বলে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। মুগ্ধ ভাবতে লাগলো কি করা যায়। কোনো কিছু না ভেবেই বাবার কাছে গেল। বাবা ঘরে বসে পেপার পড়ছে। মুগ্ধ বাবার পাশে গিয়ে বসলো। বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি বলবি? বাবা, এই বিয়েটা কি বন্ধ করা যায় না? কি বলিস সব? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি বুঝে শুনেই বলছি। সরকারি অফিসার দেখে বিয়ে দিয়ে দিচ্ছ। একবারও ভাবছো না পুতুল সেখানে সুখী হবে কিনা? একবারও দেখলে না ছেলেটা কেমন? ছেলেটা মস্ত বড় অফিসার, আর যেখানে টাকা আছে সেখানে সুখও আছে। কথাটা তুমি একদম ভুল বললে বাবা। আজকাল অর্থ মানুষকে সুখ দিতে পারে না। টাকা মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না। মস্ত বড় অফিসার বলেই যে ছেলেটা ভালো হবে এমনটা কিন্তু মোটেও নয়। আজকাল টাকাওয়ালা মানুষরাই বউয়ের উপর অত্যাচার করে বেশি। মুগ্ধর বাবা মুগ্ধর কথায় কপট রেখে গেল। ভাবছে মুগ্ধ তাকে জ্ঞান দিচ্ছে, কিন্তু বাবা এটা বুঝতে পারছে না যে সে নির্বোধের মতো কাজ করছে। তুই আমাকে মানুষ শেখাতে আসিস না। কোনটা ভালো আর কোনটা মন্দ তা আমি বুঝি। আমি তোর সাথে এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। মুগ্ধ হতাশ হয়ে স্থান ত্যাগ করলো। আর কি বা করতে পারে? মুগ্ধর বাবা তো মুগ্ধকে অপমান করলো বলা চলে। বাবা পুতুলের সুখের কথা ভেবে অন্ধ হয়ে গেছে। আজ পুতুলের বিয়ে, বধূ সেজে বসে আছে, আর বাকি সবাই বিয়ে বাড়িতে কাজে ব্যস্ত।
কত মানুষের আনাগোনা, সবার মনে শান্তি আছে, কিন্তু দুটো মানুষের মনে শান্তির ছিটা ফোটা নেই পর্যন্ত। মুগ্ধর মনে যে কতটা ঝড় বয়ে যাচ্ছে সেটা তার মন প্রাণ জানে। লাল বেনারসিতে সৌন্দর্যটা দ্বিগুণ হয়েছে, একদম পুতুলের মতো লাগছে দেখতে। মুগ্ধ দূর থেকে এক পলকে তাকিয়ে আছে তার দিকে। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। প্রথমে ছেলেটি কবুল বলল, এবার পুতুলের পালা। এদিকে মুগ্ধর মনে তোলপাড় শুরু হয়ে গেছে, কোনোভাবেই মনকে শান্ত করতে পারছে না। তবে কি মুগ্ধ চিরতরে হারিয়ে ফেললো তার পুতুল বউটাকে, যার সাথে কেটেছে তার শৈশব, যার কষ্টে মুগ্ধও কষ্ট পায়। এখন আর কেউই মুগ্ধকে মারার জন্য তার পিছু ছুটবে না, আর না কেউ মিষ্টি কণ্ঠে বলবে, ভাইয়া আমি তোমার বউ হতে চাই। কাজী যখনই পুতুলকে কবুল বলতে বলল, ঠিক তখনই পুতুলের বিয়ের মঞ্চে লুটিয়ে পড়ে। এটা দেখে মুগ্ধ বরফে পরিণত হয়, কারণ পুতুল সেদিন মুগ্ধকে বলেছিল তাকে না পেলে ও কোনো দুর্ঘটনা ঘটাবে। মুগ্ধ ধপ করে বসে পড়লো। পুতুল এটা কি করলো? সবাই পুতুলের অজ্ঞান হওয়া দেখে পাগল পাড়া। ছোট মা চিৎকার দিয়ে পুতুলের কাছে যায়। ইতিমধ্যেই পুতুলের মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলো। এটা দেখে মুগ্ধ যেন নিষ্প্রাণ হয়ে গেল। এই বুঝি মুগ্ধর প্রাণ পাখিটা উড়ে গেল। বুকের ভেতর চিনচিন করে ব্যথা হতে লাগলো। তবে কি অচিরেই সব শেষ হয়ে গেল, নাকি অসমাপ্ত রয়ে গেল মুগ্ধর ভালোবাসা? বিয়ে বাড়িতে কনে বিষ খেয়েছে, ব্যাপারটা যেন অবিশ্বাস্য। মুগ্ধর বাবা, মা, ছোট মা এবং চাচু পাগলের মতো কাঁদতে শুরু করলো। এখন মুগ্ধ নিজেকে সামলাবে নাকি বাকি সবাইকে? আর বরপক্ষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে শুধু। মুগ্ধ গুটি গুটি পায়ে পুতুলের পাশে গিয়ে দাঁড়ালো। হঠাৎ বাবা খেয়াল করলো পুতুলের হাতে একটা কাগজ, সম্ভবত কোনো চিঠি হবে হয়তো। বাবা পুতুলের হাত থেকে চিঠিটা নিয়ে যেই না খুলতে যাবে, তখনই মুগ্ধ পুতুলকে কোলে নিয়ে ছুটতে লাগলো হাসপাতালের উদ্দেশ্যে। মুগ্ধ থাকতে তার পুতুল বউয়ের কিছু হতে পারে না। মুগ্ধ বিশ্বাস করে মুগ্ধর পুতুল বউ তাকে ছেড়ে একা যেতে পারে না। মুগ্ধর পিছু পিছু বাকি সবাই ছুট লাগালো। কোন রকমে একটা ট্যাক্সি নিয়ে হাসপাতালে গেল। পুতুলকে ওটিতে নেওয়া হলো। ডক্টর আর কয়েকটা নার্স ওটিতে গেল। কিছু সময় পরে ডক্টরের মাথা ঘুরতে লাগলো। এটা কেমন রোগী? ডক্টর কেন কিছু বুঝতে না পেরে মাথা চুলকাতে শুরু করে। এটা দেখে নার্স জিজ্ঞেস করে, স্যার আপনি ঠিক আছেন তো? কোনো সমস্যা? ডক্টর এবার ঠোঁট চুলকাতে শুরু করে বলল, সমস্যা আমার মাথায় নাকি রোগীর পেটে সেটা তো বুঝতে পারছি না। এটা রোগী নাকি অন্য কিছু। ডক্টরের কথা শুনে নার্স তাজ্জব বনে চলে গেল। নার্স মনে মনে ভাবছে, এটা ভাবনা ফেরত ডাক্তার নাকি ওষুধ ডাক্তার? একটা সিরিয়াস রোগীকে শুয়ে রেখে আবল তাবল বকছে। নার্সটা হালকা ঝাঁঝালো কণ্ঠে বলল, স্যার রোগীর পেটে তো অবশ্যই সমস্যা আছে, কারণ তার পেটে বিষ আছে। নার্সের কথা শুনে ডক্টর তার চোখের চশমাটা নাকের ডগায় নামিয়ে ভুরু কুঁচকে বাঁকা চোখে নার্সের দিকে তাকিয়ে বলল, আরে কোথায় বিষ? কিসের বিষ? কেমন বিষ? ডাক্তারের এমন প্রলাপ বাক্য শুনে নার্সের জ্ঞান হারাবার মতো অবস্থা। এটা লেখাপড়া করা ডক্টর নাকি হাতুড়ি থেরাপি দেওয়া ডক্টর? বেটার বুড়ো বয়সে ডাক্তারি ভুলে গেল নাকি? মনে মনে কথাগুলো ভাবলো নার্স। আরে স্যার রোগীর পেটে বিষ, আর আপনি বিষ খুঁজে বেড়াচ্ছেন? আরে রোগীর পেটে কোনো বিষ টিষ নেই, সে তো দিব্যি শ্বাস নিচ্ছে। এবার নার্সের মনে ভয় ঢুকে গেল। রোগী ভুট্টুত নয় তো? ভয়ের চোটে নার্সটা তোতলাতে শুরু করলো। স্যার? নার্সের মুখে শাহ শাহ শব্দটি শুনে এবার ডাক্তারের চোখ টেরা হয়ে গেল। কি শেষা করছো? স্যার তাহলে ওর মুখে কিসের ফেনা? টুথপেস্টের ফেনা। রোগী তো কিছুই হয়নি। কিছু যখন হয়নি তাহলে আমরা রোগী রোগী করছি কেন? ডক্টর আর্নস কথা বলছিল। হঠাৎ পেছন থেকে কেউ ডক্টরের হাত টেনে ধরে। এতে ডক্টরের প্যান্ট ঢিলে হয়ে গেল। অপরদিকে পুতুলকে ওটিতে নেওয়ার পরে বাবা পুতুলের হাতে থাকা চিঠিটা খুলে পড়তে লাগলো। পড়ার পরে ধপ করে বসে পড়ে চেয়ারে। এটা দেখে বাকি সবাই উত্তেজিত হয়ে বাবাকে সামলায়। চাচ্চু বাবাকে জিজ্ঞেস করে, কি লেখা আছে ওতে ভাইয়া? বাবা চিঠিটা চাচ্চুর হাতে দেয়। চাচ্চু সেটা জোরে জোরে পড়তে শুরু করলো। প্রিয় বাবা এবং বড় বাবা, তোমরা আমাকে অনেক ভালোবাসো তা আমি জানি, এবং তোমরা সুখের কথা ভেবেই এই বিয়েটা দিচ্ছ, কিন্তু আমি এই বিয়েতে সুখী হতে পারবো না, কারণ আমি ছোটবেলা থেকে একজনকে মনে প্রাণে ভালোবেসে এসেছি। সে আর কেউ নয়, মুগ্ধ ভাইয়া। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ভাইয়ার বউ হবার। ভেবেছিলাম কখনো তোমাদের ছেড়ে অন্য কোথাও যাব না, চিরকাল আমরা একসাথেই থাকবো। আমি যখন ছোট ছিলাম তখন তোমরা আমাকে ভাইয়ার বউ বলতে, তখন আমার অনেক লজ্জা হতো, অপরদিকে খুশিও হতাম খুব। একদিন তোমরাই বলেছিলে আমাকে ভাইয়ার বউ করবে, কিন্তু তোমরা তোমাদের কথা ভুলে গেছো, এবং ভাইয়াও কথা দিয়েছিল আমাকে তার বউ করবে, সেও তার দেওয়া কথা ভুলে গিয়েছে। তোমরা কেউ আমাকে বোঝোনি। আমি ভাইয়াকে অনেক ভালোবাসি আর ভাইয়াও আমাকে অনেক ভালোবাসে। তোমরা
আমাদের সম্পর্ক নাকি মানবে না, তাই তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি একা। আমি পারবো না ভাইকে ছাড়া বাঁচতে, তাই পাড়ি জমালাম না ফেরার দেশে। ইনি তোমাদের আদরের দুষ্টু পুতুল। চিঠিটা শুনে মুগ্ধ মাথায় ভন ভন করতে শুরু করলো। মুগ্ধ কখন তাকে বললো যে মুগ্ধও ভালোবাসে? মেয়েটা মরবে তবুও কাউকে শান্তি দেবে না। চিঠিটা শুনে সবাই মুগ্ধর দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকালো। নিজেকে এলিয়েন মনে হচ্ছে। বাবা মুগ্ধর সামনে এসে জিজ্ঞেস করলো, তোরা একে অপরকে ভালোবাসিস? বাবা বিশ্বাস। মুগ্ধকে পুরো কথা শেষ করতে না দিয়েই তার বাবা আবার বলে, তোরা একে অপরকে ভালোবাসিস সেটা আমাদের বলিসনি কেন? মুগ্ধ কিছু বলতে যাবে, তখনই ওটি থেকে ডক্টর এবং নার্স বেরিয়ে আসে। সবাই ডক্টরের কাছে ছুটে যায়। বাবা ডক্টরকে প্রশ্ন করে, ডক্টর, আমাদের মেয়েটার কি অবস্থা? ও ভালো আছে তো? ডক্টর নাকের ডগায় চুলকাতে শুরু করে। এটা দেখে নার্স মনে মনে ভাবে, এই বেটার চুলকানি রোগ আছে নাকি? ডক্টর বলে, ডেঞ্জার, কামিং কামিং। ডক্টরের কথা শুনে মুগ্ধ হা করে তাকিয়ে রইল তার দিকে। লেখোকা, এটা আবার কোন দেশের ভাষা? মুগ্ধ ডক্টরের কথা না বুঝে নার্সকে জিজ্ঞেস করলো, নার্স, ডক্টর কি বললো? আমি তো কিছুই বুঝলাম না। এই সুযোগ ডাক্তারকে পচানোর। নার্স 2 হাত মুঠো করে বললেন, আসলে উনি এলিয়েন গ্রুপের ডক্টর। নেপচুন থেকে ডাক্তারি শিখেছেন তো, তাই তার ভাষা কেউ বুঝছে না। এই কথা শুনে ডাক্তারের কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। খেপা সারের মতো ফুসতে ফুসতে স্থান ত্যাগ করলো। এদিকে মুগ্ধর ফিট হওয়ার মতো অবস্থা। কখন না জানি ঠুস করে জ্ঞানটা চাঁদের দেশে চলে যায়। এটা হসপিটাল নাকি পাগলা গারদ? চাচু আবার নার্সকে জিজ্ঞেস করে, আমার মেয়ে ঠিক আছে তো? আসলে আপনার মেয়ের অবস্থা বেশি ভালো না, আপনারা গিয়ে দেখা করুন। সবাই তড়িঘড়ি করে ভেতরে ঢুকলো। ভেতরে গিয়ে দেখে পুতুলের করুণ অবস্থা। জোরে জোরে শ্বাস নিচ্ছে। ছোট মা গিয়ে পুতুলের বুকে জড়িয়ে নিয়ে পাগলের মতো কাঁদতে থাকে। তুই এটা কেন করলি মা? একবার কি আমাদের বলতে পারলি না তোর ভালোবাসার কথা? আমরা তোদের কখনো আলাদা করতাম বল? তোরাই তো আমাদের ভালো থাকার চাবিকাঠি। তাহলে কেন করলে এমন কাজ? সবার চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। বাবা পুতুলের মাথার পাশে বসে পুতুলের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মারে, তুই কেন এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিস? শুধু একবার মুখ ফুটে তোর মনের কথাগুলো আমাকে বললে কি আজ এই দিন আসতো? তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তবু আমাকে বলতে পারলি না। এবার পুতুল অনেক কষ্টে ভাঙা কণ্ঠে জোর এনে বলল, বড় বাবা, তোমাকে বললে কি 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 ভাইয়ার সাথে আমার বিয়ে দিতে? পুতুলের এমন ভাঙা কণ্ঠের কথা শুনে সবাই ডুকরে কেঁদে ওঠে। বাবা চোখের পানি মুছে বলল, হ্যাঁ দিতাম। এই কথাটি শুনে পুতুল এক লাফে উঠে বসে বলল, তাহলে এখন বিয়ে দাও ভাইয়ের সাথে। পুতুলের কাণ্ড দেখে এক একজনের চোখ ফুটবলের আকার ধারণ করলো। বর তো ইতিমধ্যে বুকে হাত দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লো। এই রে, ছেলেটা আবার হার্ট অ্যাটাক করলো না তো? মুগ্ধ গিয়ে বরের বুকে কান পেতে শুনতে লাগলো হার্টবিট চলছে নাকি পগার পার। কিন্তু না, এ তো দেখে গান বাজানোর বক্সের মতো শব্দ করছে তার হার্টবিট। মুগ্ধ কানে কম শুনতে লাগলো। এ যেন বরের মুখে পানি ঢেলে জ্ঞান ফিরালো। বর ফ্লোর থেকে উপরে বলল, আমি আর এই বিয়ে করব না। এই মেয়ে এত ডেঞ্জারাস, একে বিয়ে করলে 2 দিনের মাথায় আমার সুস্থ হার্টটা অ্যাটাক করে বৃন্দাবনে চলে যাবে। আমি আর নাই। এই বলে ছেলে হাওয়া হয়ে গেল। যা শালা, বর কোথায় ভ্যানিশ হয়ে গেল। যাক, আপদ বিদায় হলো। রাগে চাচুর চোখ লাল হয়ে গেছে। তুই এতক্ষণ আমাদের সাথে নাটক করলি? এই বলে পুতুলকে মারার জন্য হাত তুললো। সঙ্গে সঙ্গে বাবা চাচুর হাত ধরে ফেললো। ছোট, কি পাগলামো করছিস? আমার বৌমাকে মারার কথা আর জীবনেও ভাববি না। বাবার কথা শুনে মুগ্ধ টাসকি খেলো। দাদার পোলা কয় কি? আর বৌমা শব্দটি শুনে পুতুল এতটাই লজ্জা পেল যে তার মুখ লাল টমেটোর রঙে পরিণত হলো। বাবা আবারও বলতে লাগলো, দোষটা ছিল আমাদেরই। আমরাই বুঝতে পারিনি আমাদের ছেলে মেয়েদের ছোটবেলা থেকে এতটা মহাব্বত তাদের দুজনের প্রতি। আর আমি তো ভাবতেই পারিনি আমার পুতুল মা এতটা বড় হয়েছে যে সে কাউকে ভালোবাসতে শিখেছে। আমি আজকেই তোদের বিয়ে দেব। বাসর ঘরে ঢুকে দেখে পুতুল জায়নামাজ বিছিয়ে বসে 2 হাত তুলে দোয়া করছে। মুগ্ধর দেরিতে আসাতে একাই নামাজ শেষ হলো। যাক, তবুও মুগ্ধর পুতুল বউটাকে এমন দিনী রূপে দেখে অন্তরাত্মা শেষে শীতল হয়ে গেল। অবশেষে পুতুলকে ছোটবেলা থেকে বউ ডাকা আজ সার্থক হলো। মুগ্ধ আনমনা হয়ে পুতুলকে দেখতে ব্যস্ত। এদিকে পুতুলের দোয়া শেষ হলে উঠে এসে দেখে মুগ্ধ দরজার কাছে আনমনা হয়ে তাকিয়ে দেখছে। পুতুল মুগ্ধর সামনে তুড়ি বাজিয়ে বলল, কি হলো এভাবে আনমনে কি দেখছো?
ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল পুতুলের দিকে। মাশাআল্লাহ, মুখে সবকিছু ঠিক আছে, কিন্তু কিসের যেন একটা অভাব রয়ে গেছে। মুগ্ধ পুতুলের কোমর জড়িয়ে ধরে আলতো করে ওর কপালে শব্দ করে ছোট্ট একটা চুম্বন করলো। পুতুল মুগ্ধর ভালোবাসার প্রথম পরশ সদরে গ্রহণ করলো। তারপর পুতুলের দুই চোখের পাতাতেও চুম্বন করলো। পুতুল নিষ্পলক চোখে তাকিয়ে আছে মুগ্ধর দিকে। এ যেন হরিণীর একজোড়া চোখ তাকিয়ে আছে তার মুখপানে। এতটাই মায়াবী তার চোখ। মুগ্ধ মাথায় পাগড়িটা খুলে রেখে বিছানায় শরীরটা এলিয়ে দিল। পুতুল এসে মুগ্ধর বুকে মাথা রেখে শুয়ে পড়ে। বুকটা যেন ঠান্ডা হয়ে গেল। মনের ভিতর অদ্ভুত এক প্রশান্তি বয়ে গেল। মুগ্ধ পুতুলের মাথায় হাত বুলিয়ে বলল, তোকে দেখছিলাম। পুতুল মুগ্ধর বুকে বিলি কেটে বলল, ওভাবে দেখার কি আছে? আগে কখনো দেখোনি? বিয়ের আগে এবং বিয়ের পরে দুই সময় দেখার দুই রকম অনুভূতি কাজ করে মনে। বিয়ের আগের দেখায় মানসিক তৃপ্তি হয় না, হারিয়ে ফেলার ভয় বিদ্যমান থাকে মনের ভিতর। কিন্তু বিয়ের পরের দেখায় কোনো ভয় নেই, দেখে তৃপ্তি মেলে। আমাদের ভালোবাসা খুঁটি এতটাও কমজোর নয় যে আমরা কাউকে হারিয়ে ফেলবো। এক বাস্তব প্রমাণ তুমি নিজেই পেয়েছো। তোমাকে পাওয়ার জন্য কতই না অভিনয় করতে হলো, কিন্তু তুমি তো ভীতু। ভালোবাসার কথা মুখে ফুটে কাউকে বলতেও পারলে না। পিচ্ছিটার কথা শুনে মনে মনে হাসি পেল মুগ্ধর। গায়ে গতরেই বেড়েছে, বুদ্ধি হয়নি এখনো। মুগ্ধ লম্বা একটা শ্বাস নিয়ে বলল, ভালোবাসা এমন একটা জিনিস যার অনুভূতিগুলো খুব সহজে প্রকাশ করা যায় না। অনেকেই ভালোবাসার অনুভূতিগুলো খুব সহজে প্রকাশ করতে পারে, আবার অনেকেই তা পারে না। আবার কখনো কখনো মনের অপ্রকাশিত কথাগুলো প্রকাশ করার সময় এলেও বলা হয়ে ওঠে না, কারণ পরিস্থিতি কাজটাকে অসম্ভব করে দেয়। তুই নিজেই ভেবে দেখ, তুইও কিন্তু খুব সহজে ভালোবাসার কথাটা পরিবারের কাছে বলতে পারিসনি। আমি যদি অন্য কারো হয়ে যেতাম তাহলে? আমার কাছে ভালোবাসা মানে একটা মুক্ত পাখি যার রয়েছে একটা নিজস্ব ঠিকানা। পাখিটা সারাদিন উড়ে বেড়ায় তার মুক্ত আকাশে এবং শেষে ছুটে চলে তার আপন ঠিকানায়। তেমনি তুই যদি আমার কপালে থাকিস, তাহলে যতই ঝড়ঝাপটা আসুক না কেন সব কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তুই আমারই হবি। তোর ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে অন্য কারো গল্প তোকে স্পর্শ করতে পারবে না। আমি বিশ্বাস করি সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। একদিন হয়তো ভালোবাসার কোনো বৈষম্য থাকবে না, পৃথিবীটা ভালোবাসাময় হয়ে যাবে, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। আমি সেখানে যেতে চাই। তুমি আমাকে তোমার বউ বানানোর প্রথম কথা বলে দিয়েছিলে। মুগ্ধ কিছুটা অবাক হলো পুতুলের কথা শুনে, কারণ জায়গাটা দূরে। এত রাতে সেখানে গেলে লোকে কি না কি বলবে। এমন পাগলামি করিস পুতুল, যেতে অনেক সময় লাগবে। পুতুল মুগ্ধর বুক থেকে মাথাটা তুলে আস্তে ধীরে তার ঠোঁট দুটো মুগ্ধর ঠোঁটের কাছাকাছি নিয়ে আসে। তারপর আলতো করে মুগ্ধর ঠোঁটে তার কোমল নমনীয় ঠোঁট দুটোর ছোঁয়া দিল। শিহরণে বয়ে গেল মুগ্ধর শরীরে। এটা জীবনের দ্বিতীয় ছোঁয়া পুতুলের ঠোঁটে। পুতুল মায়াবী চোখে তাকিয়ে মায়াবী কণ্ঠে বলল, প্লিজ। পুতুলের কথা এতটাই মায়া জড়ানো যে মুগ্ধ না করতে পারলো না। শুধু মুগ্ধ কেন, পৃথিবীর যে কোনো পুরুষ মেয়েদের এমন মায়াবী মুখ দেখলে নিজের মনকে দমিয়ে রাখতে পারবে না। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু বেশি সময় থাকা যাবে না। পুতুল অনেকটাই খুশি হয়ে বলল, ঠিক আছে। তারপর পুতুলকে নিয়ে বের হলো বাড়ি থেকে। সাথে নিয়েছে মুগ্ধর পুরনো সাথী সাইকেলটাকে। বাড়ির বাইরে এসে পুতুলকে সামনে বসিয়ে ছুটতে লাগলো সেই ঠিকানায় যেখানে মুগ্ধর মন খারাপ হয়ে যেত। অবশেষে পৌঁছালো সেই পুরনো জায়গায়। অনেকদিন আসা হয়নি এখানে, বড় অচেনা লাগছে জায়গাটাকে। নদীর ধারে ঘাসের উপর দুজনে বসলো। পুতুল মুগ্ধর কাঁধে হেলান দিয়ে চাঁদ দেখায় মন দেয়। মুগ্ধ ঘটা করে প্রশ্ন করে, আচ্ছা ডক্টর আর নার্স তো বললো তোর অবস্থা খুব খারাপ, কিন্তু তোর তো কিছুই হয়নি, তাহলে তারা এই কথা কেন বললো? কারণ আমি বলেছি বলতে। তুই সত্যি একটা ফাজিল মেয়ে, জন্মের পর থেকে দুষ্টুমি শুরু হয়েছে তোর। মুগ্ধর কথায় পুতুল কপট রেগে যায়। এই আমাকে একদম ফাজিল বলবে না। তাহলে কি বলবো? ছোটবেলায় তো কম কাণ্ড করিসনি। মেয়েটা বোধহয় রাগ করলো। জানিস তুই আমাকে কেন ভালোবাসিস? পুতুল মুগ্ধর প্রশ্নে ভ্রু কুঁচকে তাকালো মুগ্ধর দিকে। কেন? যেদিন তোর জন্ম হয় সেদিন তোকে কোলে নিয়েছিলাম আদর করার জন্য। তোর কপালে চুমু খেয়ে গালে চুমু খেতে যাবো, ঠিক তখনই তুই মুখ ঘুরিয়ে আমার ঠোঁটে চুম্বন করিস। তাহলে ভেবে দেখ তুই কতটা দুষ্টু। আমার কথা শুনে মনে হয় পুতুল লজ্জা পেল। চুমু খেয়েছি, বেশ করেছি, আরো চুমু খাবো, বেশি করে জমে খাবো। জন্মের দিন খেয়েছি, মৃত্যুর দিনেও খাবো। শুধু খাবো আর খাবো, পুরো দুনিয়া খাবো। পুতুলের এমন প্রলাপ বাক্য শুনে মুগ্ধর চোখ আর চোখের জায়গায় নেই, চোখ কপালে উঠে গেছে। পাগল টাগল হয়ে গেল নাকি? কি বলছে এসব? তারপর আর কথা না বাড়িয়ে চলে আসে সেখান থেকে। সেই রাতে আরো অনেক পাগলামি সহ্য করতে হয়েছে মুগ্ধর পুতুল বউয়ের।
অনেক বড় হয়ে গিয়েছে সে। সকালে ঘুমিয়েছিল, হঠাৎ কারো গরম নিঃশ্বাস মুগ্ধর মুখের উপর অনুভব করে। নিঃশ্বাসটা অতীব প্রখর, তার মানে একদম মুগ্ধর মুখের উপর কাছাকাছি। পিটপিট করে চোখের পাতা মেলে দেখে পুতুল তার মুখের উপর নিয়ে নিচের মুখটা এনে মুগ্ধকে দেখছে। মুগ্ধ হুট করে পুতুলকে মুগ্ধর বুকে জড়িয়ে নিয়ে এতে ঠাস করে পুতুলের নাকটা মুগ্ধর ঠুটনিতে বাড়ি খেল। পুতুল নাক চেপে ধরে বলল, উফ, আমার নাকটা ফেটে গেল। এভাবে কেউ জড়িয়ে ধরে? তোর নাকটা বড্ড উঁচু, একটু বোচা হওয়া দরকার। তুমি কি এখন আমাকে তুই করেই বলবে? আপনি বা তুমি শব্দগুলোর থেকে তুই শব্দটাতেই বেশি ভালোবাসা এবং মায়া লুকিয়ে থাকে। তুই নামক সম্পর্কগুলোতে যে কতটা গভীর ভালোবাসা থাকে সেটা তুই ভাবতেও পারবি না। আচ্ছা, তুমি এত সুন্দর করে কথা বলতো কিভাবে? চোখের সামনে যদি থাকে মাটির পরি, তাহলে শুধু আমি কেন, যে কোনো ছেলেই সুন্দর করে কথা বলবে। একটা ছেলের মনে লুকিয়ে থাকা ঘুমন্ত কাব্যিক ভাবনাকে জাগ্রত করার জন্য একটা মিষ্টি মেয়ের মায়াবী মুখ এবং লম্বা চুলের একফারি চুল যথেষ্ট। থামো থামো থামো, অনেক হয়েছে। তোমার জন্য কফি নিয়ে এসেছি, খেয়ে নাও। পরে ঠান্ডা হয়ে গেলে আমার দোষ নেই। আর কফি? যেখানে গরম কফির মালিক আমার বুকে, সেখানে কফি ঠান্ডা হলে সমস্যা নেই। হয়েছে নাকি? আমি এখন উঠে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখো কারা এসেছে। পুতুল আর কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার পালিয়ে গেল। মুগ্ধ কফির মগে চুমুক দিল। এটা মা বা ছোট মার হাতে তো নয়। পুতুল তার জন্য কতটা কষ্ট করেছে ভাবতে মুগ্ধর মনের ভিতর অদ্ভুত এক প্রশান্তি আসে। তারপর ফ্রেশ হয়ে বাইরে গেল। ড্রয়িং রুমে মুগ্ধর বন্ধুরা এবং পুতুলেরও কিছু বন্ধু এসেছে। তারপরে সবাই মিলে বাগানে গেল। সবাই গোল হয়ে বসলো, পুতুল ওর বান্ধবীদের সঙ্গে আর মুগ্ধ তার বন্ধুদের সাথে। মুগ্ধর এক বন্ধু গান বাজনা করতে অনেক পছন্দ করে, তাই সঙ্গে করে গিটার নিয়ে এসেছে। বেশ কয়েকজন গান গাইলো। গান শেষ হওয়ার পর সবাই করতালি দিচ্ছে। মুগ্ধ আর